আমরা হিউম্যান রিপ্রোডাকশন পড়ছি। We are already completed the male reproductive system, spermatogenesis, and then female reproductive system. Today we study the ovum formation, that is ovum formation, that is oogenesis or ovum producing process. তো আজকের বিষয়টা মন দিয়ে তোমরা দেখবে, ওভাম প্রডিউসিং কীভাবে ওভাম প্রডিউসড হয় সেই প্রসেসের মধ্যে দিয়ে যাব। অ্যাকর্ডিং টু এনসিইআরটি কী বলছে? দ্য প্রসেস of formation of mature female gametes, that is ovum. মেলের ক্ষেত্রে কি না স্পার্ম, এরা অলওয়েজ এন বা হ্যাপ্লয়েড হয়, ইটস কল্ড ওজেনেসিস। তাহলে প্রসেসটাকে আমরা বলছি ওজেনেসিস, হুইচ ইজ মার্কেটলি ডিফারেন্ট। কার সঙ্গে? ওজেনেসিস ডিফার করে স্পার্মাটোজেনেসিসের সঙ্গে। ডিম্ব উৎপাদন প্রক্রিয়া শুক্র উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে বিভিন্নভাবে ডিফারেন্ট করে, সেগুলো আমরা পরে পড়ব। এখানে মোটামুটি আমরা জানি যে একটি প্রাইমারি জার্মিনাল সেল থেকে একটি ওভাম তৈরি হয়, অথচ আমরা স্পার্মাটোজেনেসিস দেখে এসেছি প্রাইমারি জার্মিনাল সেল থেকে আমরা 4টা স্পার্মাটিড বা স্পার্মাটোজোয়া পেয়েছি। তো ডিফারেন্ট করে, এটা কোটি কোটি তৈরি হয়, কিন্তু এটা একটি তৈরি হয়। আসলে ঘটনাটা কি? ঘটনাটা যদি আমার সংখ্যায় কম থাকে তাহলে আমাকে ভেবেচিন্তে ব্যবহার করতে হবে। মজার ব্যাপার হচ্ছে ওজেনেসিস কিন্তু ফিটাল অবস্থায় কিন্তু শুরু হয়ে যায়, আর স্পার্মাটোজেনেসিস আফটার পিউবার্টি। তো মোটামুটি দেখা গেছে যে আফটার পিউবার্টি একটি ফিমেল নিয়ার অ্যাবাউট 400 ওভাম প্রডিউস করতে পারে, দুটো ওভারি মিলে। সংখ্যা প্রচুর কম, অথচ স্পার্মাটোজোয়া তৈরি হওয়া শুরু করে আফটার পিউবার্টি, এবং পার পপুলেশনে হিউজ নাম্বার অফ স্পার্ম প্রডিউসড হয়। নেক্সট, উইথ দ্য এনসিইআরটির বাইরে ওজেনেসিস কনসিস্ট অফ মেইনলি 3 phases। মাল্টিপ্লিকেশন ফেজ মানে কি? সংখ্যা বৃদ্ধি করবে। গ্রোথ ফেজ মানে তার ডেভেলপমেন্ট হবে। অ্যান্ড ম্যাচুরেশন ফেজ। এই যে তিনটে কিন্তু আমরা পরবর্তীতে ডিটেলস একটু পড়ব। নেক্সট, ওজেনেসিস ইজ লিমিটেড ডিউরিং এমব্রায়োনিক, ভেরি ইম্পর্টেন্ট লাইন, ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। তাহলে কখন শুরু হচ্ছে? এমব্রায়োনিক ডেভেলপমেন্ট যখন হচ্ছে তখনই কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে। হোয়েন কাপল অফ মিলিয়ন গ্যামেট মাদার সেল, দ্যাট ইজ ওগোনিয়াম। গ্যামেট মাদার সেল তখন অল টাইম 12। তাহলে লক্ষ লক্ষ ওগোনিয়া অলরেডি তৈরি হচ্ছে কখন? না এমব্রায়োনিক স্টেজে, ফিমেল এমব্রায়োর ক্ষেত্রে। ঠিক আছে, এমব্রায়োনিক স্টেজে। এখানে বলে রাখি এমব্রায়ো কি আর ফিটাস কি। এমব্রায়ো হচ্ছে কপুলেশনের মেইনলি ফার্টিলাইজেশন থেকে শুরু করে 8 উইক যখন হবে, ফার্টিলাইজেশন থেকে 8 উইকের মধ্যে যদি হয় তাকে আমরা এমব্রায়ো বলি। আর আফটার 8 উইক থেকে একদম বিফোর বার্থ তাকে আমরা ফিটাস বলি। তাহলে ফার্টিলাইজেশন টু 8 উইক, দিস ইজ কল্ড এমব্রায়ো। তাহলে আফটার
8th week to বার্থ, বিফোর বার্থ, এটাকে বলবো আমরা ফিটাস। ঠিক আছে, এইটুকু আমরা বুঝে নিই। তো ঘটনাটা কি হচ্ছে যে না, এই এমব্রায়ো ডেভেলপমেন্ট তৈরি হচ্ছে কখন থেকে, না যখন ফিমেল এমব্রায়ো অলরেডি ডেভেলপমেন্ট করছে কাপল অফ মিলিয়ন গ্যামেটস মাদার সেল, দ্যাট ইজ কল্ড ইউগোনিয়া, আর ফর্মড উইদিন ইচ ফিটাল ওভারি, প্রতিটা ফিটাল। তাহলে আমার কথা হচ্ছে, প্রথমেই বললাম যে 400টা মতন ওভান তৈরি করতে হবে, তার মানে প্রচুর পরিমাণে ওগোনিয়া থেকে শুরু করে প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, এগুলো পরে আসবো, বিভিন্ন কিন্তু অলরেডি ডিস্ট্রয় হয়ে যায়। সেগুলো কি এর পরবর্তী ধাপে বুঝবো। তাহলে এইটুকু আমরা বুঝলাম যে এমব্রায়ো ডেভেলপমেন্ট যখন শুরু হয় তখনই কিন্তু ওগোনিয়া ফর্মেশন, দ্যাট ইজ গ্যামেট মাদার সেল অলরেডি তৈরি হয়ে যায়। এবং শুধু তাই না, মজার ব্যাপার হচ্ছে যে এরা যখন জন্মায় বাচ্চারা, তখন কিন্তু একটা স্টেজে গিয়ে অ্যারেস্টেড হয়ে যায়। আরেকটা জিনিস যে ওজেনেসিস দুটো ফেজেসে গিয়ে অ্যারেস্টেড হয়। ঠিক আছে, এইটুকু জাস্ট এখন মনে রাখো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফার্স্ট মায়োটিক ফার্স্ট, প্রোফেজ ফার্স্ট, ডিপ্লোটিক, এই ফেজে কিন্তু অ্যারেস্টেড হয়। আরেকবার অ্যারেস্টেড হয় মেয়োসিস টু মেটাফেজ, মেটাফেজ 2তে গিয়ে কিন্তু অ্যারেস্টেড হয়। এটা আমরা বিস্তৃতভাবে পড়বো, এখন জাস্ট একটু বোঝার জন্য। নেক্সট কি বললো, নো মোর ওগোনিয়া আর ফর্মড অ্যান্ড অ্যাডেড আফটার বার্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। জন্মাবার পরে শিশুকন্যার আর কোনো ওগোনিয়া তৈরিও হবে না এবং অ্যাডেডও হবে না, যুক্ত হবে না। তাহলে যা তৈরি হওয়ার তা কিন্তু বিফোর বার্থ অলরেডি তৈরি হয়ে থাকবে। ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই ফ্লোচার্টটা খুব ভালো করে পড়বে। এই ফ্লোচার্টটা তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে। স্ক্রিনশট নিলে কী হবে, তুমি তো ভিডিওটা পাচ্ছই, কিন্তু স্ক্রিনশটটা থাকলে পরে তুমি পড়ার সময় তোমার সুবিধা হবে। ফ্লোচার্টটা কী বলা হচ্ছে না, একটা পয়েন্ট দেখো, এই যে এইখান থেকে এইটুকু অবধি, এর ওপরের দিকে, এটা হচ্ছে বার্থ পয়েন্ট। এখানে মনে করো জন্মগ্রহণ করেছে, বার্থ। তো এর ওপরের পয়েন্টটা হচ্ছে ফিটাস পয়েন্ট, মানে অলরেডি এমব্রায়ো আর ফিটাস পয়েন্ট। আর এখান থেকে আফটার বার্থ তো কি হয়েছে না, ওগোনিয়া, গ্যামেট মাদার সেল, এরা বাই মাইটোসিস প্রচুর পরিমাণে ওগোনিয়া তৈরি করবে। এবং এই ওগোনিয়ার থেকে এগুলো কিন্তু কোথায় চলছে না, বিফোর বার্থ হচ্ছে, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। বিফোর বার্থ এই ওগোনিয়া থেকে এবার এরা ডিভাইড করবে কি, ফার্স্ট মেয়োটিক ডিভিশন, ফার্স্ট মেয়োটিক ডিভিশন শুরু করে এরা কী করবে, আমরা ফার্স্ট মেয়োটিক ডিভিশন আমরা জানি, মেয়োসিস সেল ডিভিশন আমাদের পড়া হয়ে গেছে, আমরা জানি ফার্স্ট মেয়োটিক ডিভিশন, সেকেন্ড মেয়োটিক ডিভিশন। ফার্স্ট মেয়োটিক ডিভিশন কি আবার, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। তো এই ডিপ্লোটিন স্টেজ, তাহলে ডিপ্লোটিন স্টেজে এখানে যখন আসছে তখন কিন্তু ভালো করে লক্ষ্য করো যে এখানে কিন্তু কখনোই তোমার কি হচ্ছে না, না অ্যারেস্টেড হয়ে যাচ্ছে। এখানে কিন্তু টোটালি অ্যারেস্টেড হয়েছে যতক্ষণ না এই ডিপ্লোটিন স্টেজটা কী আছে, ডিপ্লোটিন স্টেজটা কিন্তু নিউক্লিয়াসের বাইরে কিন্তু কোষের মধ্যে ঘটছে, ভালো করে বুঝবে। কিন্তু দেখো এই সমস্ত কিছু কিন্তু একটার সঙ্গে একটা জড়িত, অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ডিপ্লোটিন স্টেজে এটা অ্যারেস্টেড হয়ে যাচ্ছে, আর এগোতে পারছে না। তো এইখানে সেটা লেখাও আছে যে সেই যখনই এটা অ্যারেস্টেড হচ্ছে তখন প্রাইমারি উসাইট। অতএব প্রাইমারি উসাইট তার মানে কি 2n,
অলওয়েজ 2n। কারণ কি, ফার্স্ট মেয়োটিক ডিভিশন যদি কমপ্লিট হতো তাহলে আমরা এন বলতে পারতাম, হ্যাপ্লয়েড বলতে পারতাম, বিকজ দ্য ফার্স্ট মেয়োটিক ডিভিশন অ্যারেস্টেড ইন ডিপ্লয়েডিং স্টেজ, দ্যাট ইজ ওয়াই প্রাইমারি ওসাইট কন্টেন্টস ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে ডিপ্লয়েডিং স্টেজে মেনলি ফার্স্ট মেয়োটিক ডিভিশনের ফার্স্ট প্রোফেজে অ্যারেস্টেড হয়ে থাকছে। এবার তারপর শিশুকন্যা বা জন্ম হলো, তো জন্ম হওয়ার পর থেকে পিউবার্টি পর্যন্ত, জন্ম হওয়ার পর থেকে পিউবার্টি পর্যন্ত, বার্থ টু পিউবার্টি, এর মধ্যে কোনো রকম কোনো চেঞ্জ হবে না প্রাইমারি ওসাইটে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যখন পিউবার্টিতে আসলো, পিউবার্টি বিভিন্ন দেশে বিভিন্ন রকম টেম্পারেচার উপর নির্ভর করে, ওয়েদার উপর নির্ভর করে পিউবার্টি ফিমেলের ক্ষেত্রে মোটামুটি আসতে পারে। শীতের দেশে একটু বেশি বয়সে হয়, আর আমাদের দেশে একটু গরম দেশ, সেই জন্য আমাদের এখানে 12 থেকে 13 বছর মোটামুটি পিউবার্টি শুরু হয়ে যায়। তো এই পিউবার্টি যখন আসলো তখন কিন্তু ফার্স্ট মিনার্কি শুরু হয়ে যায়। মিনার্কি মানে কি? ফার্স্ট মেনস্ট্রুয়েশন সাইকেল, দ্যাট ইজ ওভুলেশন শুরু হবে। মেনস্ট্রুয়েশন আমরা পরে পড়ব, তো এইটুকু বুঝিনি, ফার্স্ট ওভুলেশন শুরু হবে। তো তখন ওই মেয়োসিস সেল ডিভিশনটা কিন্তু এবার কন্টিনিউ শুরু হতে থাকবে। তাহলে কি হবে না, মেয়োসিসটা হওয়ার পর ডিপ্লোটিনে আটকে ছিল, এবার ডায়াকাইনেসিস হলো, তারপরে ডায়াকাইনেসিস পরে কী আসবে না, ফার্স্ট সাইটোকাইনেসিস হবে। যখনই সাইটোকাইনেসিস দুটো পুরো আলাদা নিউক্লিয়াস তৈরি হবে, তো অলরেডি যখনই হবে তখন একটি নিউক্লিয়াস খুব ছোট্ট হবে, সাইটোপ্লাজম খুব কম থাকবে, না বললেই নয়, আর একটি ম্যাক্সিমাম 95% সাইটোপ্লাজম অফ প্রাইমারি ওসাইট সরাসরি চলে যাবে কি সেকেন্ডারি ওসাইটে, বিকজ সাইটোপ্লাজম হচ্ছে একটা আধার যার মধ্যে সমস্ত কোষীয় অঙ্গাণু এবং বিভিন্ন এনজাইমেটিক রিয়াকশান সব কিছু ঘটবে। সেই জন্য ফার্স্ট পোলার বডি এখানে তৈরি হবে, যেটা পরবর্তীতে, এটা কনফিউশন আছে, ডিভাইড করতেও পারে না করতে পারে, কিন্তু করলেও তারা অলরেডি ডিজেনারেট করে যাবে, এটা ক্লিয়ার। এই যখনই ফার্স্ট মেয়োটিক ডিভিশন কমপ্লিট করলো, কে করলো? ফার্স্ট মেয়োটিক ডিভিশন প্রাইমারি ওসাইট কমপ্লিট করলো, তাহলে এই প্রাইমারি ওসাইটটা এবার সেকেন্ডারি ওসাইটে আসলো এন নাম্বার অফ। এবার এ সেল ডিভিশন করতে থাকলো, এ সেল ডিভিশন করতে গিয়ে দেখছে যে তার কি নেই, আরে সেকেন্ড প্রোফেজে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। যেই সেকেন্ড মেটাফেজে গেছে, সেই সেকেন্ড মেটাফেজে গিয়ে দেখছি তার তো সেন্ট্রিওল নেই। মজার ব্যাপার। তাহলে সেন্ট্রিওল না থাকলে, এটা গোল্ডেন রুল, যে সেন্ট্রিওলই যদি না থাকে তাহলে কি বলছে, না বাবা তোমার সেন্ট্রিওল যদি না থাকে আমি সেল ডিভিশন করতে দেবো না। অতএব সে কী করলো, মেটাফেজ 2তে গিয়ে আবার অ্যারেস্ট হয়ে গেল। তাহলে 2 টাইমস অ্যারেস্ট হলো, একটা হচ্ছে কি ফার্স্ট প্রোফেজ মেইনলি ডিপ্লোটিক স্টেজ, আর হচ্ছে সেকেন্ড মেটাফেজ স্টেজে অ্যারেস্টেড হয়ে গেল। কতক্ষণ থাকবে? যদি ফার্টিলাইজ না হয় তাহলে কিন্তু এই সেকেন্ড ওসাইট হিসাবেই কিন্তু ওভুলেশন হবে। এ কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলে ব্লাডটি বলা উচিত না, ফ্লুইডের সঙ্গে, কারণ ব্লাড কেন বলা হয় না, ব্লাডের সঙ্গে আরও অন্যান্য জিনিস এর সঙ্গে মিশ্রিত থাকে, সেটা আমরা পরে আলোচনা করব। সঙ্গে সেকেন্ডারি ওসাইট দেহের বাইরে বেরিয়ে যাবে। ওকে, এখানে আমি লিখেও দিয়েছি লস সেন্ট্রিওল, এর সম্পর্কে বিভিন্ন মত আছে। যে কোনোভাবেই লস্ট করে এবং সে একদম তীর্থের কাকের মতন ওয়েট করে সেকেন্ডারি ওসাইট, কখন স্পার্ম তার সেন্ট্রিওল, কোন সেন্ট্রিওল নিয়ে আসবে। আমি বারবার বলেছিলাম প্রক্সিমাল সেন্ট্রিওল, দুটো সেন্ট্রিওল মেনলি থাকে, প্রক্সিমাল ডিস্টাল থেকে হচ্ছে তোমার বেপারোপ্লাস্টের মাধ্যমে ফ্লাজেলা তৈরি হয়, আর প্রক্সিমাল সেন্ট্রিওল যখন প্রবেশ করবে তখন কিন্তু এর মেটাফেজ দশা আবার শুরু হবে। এই মেটাফেজ দশা, এইখানে একটা ব্যাপার আছে, বিভিন্ন বইতে বিভিন্ন কথা, তুমি একটু বুঝে নাও। তাহলে মেটাফেজ দশায় যদি থাকে তাহলে নিউক্লিয়াস থাকবে না, এটা হচ্ছে সেল মেমব্রেন,
সেল মেমব্রেনের মধ্যে আছে। তাহলে এখানে ক্রোমোজোমগুলো এইভাবে আছে, কার হ্যাপ্লয়েড সেটে ক্রোমোজোম সেকেন্ডারি ওসাইট, এটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট। এবার যখনই একে ফার্টিলাইজ করতে আসছে সঙ্গে সঙ্গে সেন্ট্রিওল যখনই পাচ্ছে তখনই সেন্ট্রিওলের মাধ্যমে এ কী করছে না এখানে রেপ্লিকেশন করছে। রেপ্লিকেশনের মাধ্যমে কি হচ্ছে না এইবার সেকেন্ড মেটাফেজ ভাগ হয়ে দুপাশে চলে যাবে এবং এ আবার তৈরি করবে কি একটা সেকেন্ড পোলার বডি বা ওটিড, আর হচ্ছে তোমার সরি মেনলি হচ্ছে যেটা তৈরি করবে মেনলি ওভাম বা সেকেন্ড, তোমাকে এটাকে ওটিড বলা হয়, বড় আকৃতির, হ্যাঁ। আর এটাকে করবে সেকেন্ড পোলার বডি, এটাও ডিস্ট্রয় হয়ে যাবে। এই অবস্থায় ফার্টিলাইজ যদি হয় তবে এটাকে প্রোনিউক্লিয়াস বলবো। ক্লিয়ার? আমরা পড়ব, ঘাবড়ানোর কিচ্ছু নেই। ব্যাপারটা কমপ্লিকেটেড মনে করলে কমপ্লিকেটেড, আর যদি মনে করো না খুব সুন্দর, ব্যাপারটা বুঝতে একবার পারলে কিন্তু তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার এই সেকেন্ডারি ওসাইট ওভুলেশন হয়ে, ওভুলেশন কত আমরা জানি যে একটা সাইকেল 28 ডেজ, তার মধ্যে 14th হচ্ছে ওভুলেশন হয়, তখন এই সেকেন্ডারি ওসাইটটা বেরিয়ে আসবে এবং এটা ফ্যালোপিয়ান টিউবের দিকে অগ্রসর হবে। ফ্যালোপিয়ান টিউবের ফিমরির মাধ্যমে আমরা বলেছিলাম একটা লং থেকে কালেকশন করবে, এগুলো তোমরা জানো। তো ওভুলেশন হবে এবং স্পার্ম যখনই ঢুকছে এর এই সেকেন্ডারি মানে সরি প্রক্সিমাল যে তোমার সেন্ট্রিওল সে নেবে, নিয়ে তার কমপ্লিট করবে মেয়োটিক 7 ডিভিশন, মেয়োটিক 2 এবং ওভুলেশন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তখন সে কোথায় চলে যাবে না এ চলে যাবে হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে, এবং ফ্যালোপিয়ান টিউবে অ্যাম্পুলারি রিজিয়নে ফার্টিলাইজেশন হবে এবং মেয়োসিস 2 কমপ্লিট হবে, ফার্টিলাইজেশন হবে এবং ফার্টিলাইজড এগ তৈরি হবে। ফার্টিলাইজ মানে ওই যে হ্যাপ্লয়েড সেট নাম্বার স্পার্ম নিয়ে এসছে আর সেডেরোসের হ্যাপ্লয়েড সেট, এই দুটো মিলে কিন্তু হয়ে যাবে, এটা তো আগেই তৈরি হয়ে গেছে, এটা ডিস্ট্রয় হয়ে যাবে, এটা আগে হয়ে গেল, তারপরে কিন্তু এই ফার্টিলাইজড এগ বা জাইগোট তৈরি হবে। ওকে, কোনো সমস্যা নেই আশা করি। নেক্সট, এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে, কনফিউশন হবে তোমাদের, আমি জানি কনফিউশন হবে। একটা হচ্ছে ওজেনেসিস আর একটা হচ্ছে ফলিকল ডেভেলপমেন্ট, দুটোর মধ্যে কি পার্থক্য? এবার যেটা হচ্ছে ওগোনিয়ার মধ্যে ফলিকল থাকে না, ফলিকলের মধ্যে ওগোনিয়া থাকে, এটা তোমাকে বুঝতে হবে। ওগোনিয়াম সবসময় ফলিকলের মধ্যে তৈরি হয়, আগে ভালো করে বুঝে নাও। তাহলে ওগোনিয়াম হ্যাঁ ফলিকলের মধ্যেই তৈরি হবে। তার মানে ওগোনিয়ামের বাইরে যখন তোমার সেলের লেয়ার আসবে, পরপর নামগুলো বলবো, কোনো অসুবিধা নেই। তো এই ওগোনিয়াম কি করছে, বারবার মাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে নিয়ে একই সঙ্গে অনেকগুলো তৈরি হবে, তার মধ্যে কোনোটা ম্যাচিওর হবে, কোনোটা ঠিক ম্যাচিওর হবে, বাদ বাকি সব নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং অল্টারনেটলি এক একটা ওভারি এক একটা সেকেন্ডারি ওসাইট তৈরি করবে। তো প্রাইমারি ওসাইট হিসাবে এটা হচ্ছে কী হিসাবে ছিল না, এটা ফিটাস অবস্থা, এইটুকু ফিটাস ফার্স্ট প্রোফেজে অ্যারেস্টেড হয়েছে, এটা হচ্ছে বিফোর বার্থে। তাহলে বিফোর বার্থে ওগোনিয়াম সেগুলো হচ্ছে প্রাইমোর্ডিয়াল ফলিকলের মধ্যে থাকছে। চাইল্ডহুড ভেরি ইম্পর্টেন্ট, ওভারি ইনঅ্যাক্টিভ, চাইল্ডহুডে কোনো ওভারি নেই। এইবার পিউবার্টি যখন আসলো ঠিক একই ব্যাপার, দেখো প্রাইমারি উসাইডের চারপাশে যখন তোমার গ্রানুলোসাস সেলের লেয়ার তৈরি হলো তখন কিন্তু সেটা কিন্তু প্রাইমারি ফলিকল হলো। দিস ইজ গ্রানুলোসাস সেল, গ্রানুলোসা। সেলস লেয়ার দেখো ভালো করে বোঝো, তাহলে প্রাইমারি ফলিকেল এর ভেতরে যখন তার চারপাশে যখন প্রোটেক্টিভ লেয়ার গ্রানুলোসাস সেলস দিয়ে হলো তখন তাকে প্রাইমারি ফলিকল বলছি।
এবার মেয়োসিস ওয়ান কমপ্লিট করলো, তৈরি হলো সেকেন্ডারি ওসাইট, এইটা আলোচনা করেছি। নেক্সট হচ্ছে ফার্টিলাইজেশন হবে, মেয়োসিস টু কমপ্লিট করবে, জাইগোট হবে। আমার এখানে বোঝার দরকার হচ্ছে কি না, ফলিকলের সঙ্গে ওসাইটের কি সম্পর্ক। এবার প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল প্রাইমারি ফলিকলের পার্থক্য কি না, গ্রানুলোসার সেল একটা লেয়ার ছিল, এখানে দুটো লেয়ার হয়ে যাবে। এবং শুধু তাই নয়, এই গ্রানুলোসার সেল এর বাইরে একটা হলো, দুটো হয়ে গেল, এবং একটা থিকাল লেয়ার তৈরি হয়ে যাবে। তখন একে আমরা সেকেন্ডারি ফলিকল বলবো। সব কিন্তু এনসিইআরটিতে বলা আছে, কিন্তু ডায়াগ্রাম দিয়ে বোঝানো নেই। তাহলে এই সেকেন্ডারি ফলিকলের মধ্যে কিন্তু কি থাকছে না, প্রাইমারি ওসাইট থাকছে। এবার এই সেকেন্ডারি ফলিকল থেকে রিডাকশন ডিভিশনের মাধ্যমে টার্সিয়ারি ফলিকল হচ্ছে। তাহলে সেকেন্ডারি ফলিকল আর টার্সিয়ারি ফলিকলের মধ্যে পার্থক্য কি, সেকেন্ডারি ফলিকল যা ছিল তো তাই থাকবেই, এবং আরও কিছু লেয়ার তৈরি হবে, এবং বাইরে থিকাল লেয়ার দুটো হয়ে যাবে, দুটো, আগে ছিল একটা, এখন দুটো। তখন তাকে আমরা টার্সিয়ারি ফলিকল বলবো। এবং শুধু তাই নয়, এর মধ্যে একটি গহ্বর, ফ্লুইড ফিল্ড গহ্বর তৈরি হবে, যাকে বলবো আমরা অ্যান্ট্রা। তো এটাও পার্থক্য, যে টার্সিয়ারি ফলিকলের সঙ্গে সেকেন্ডারি ফলিকলের পার্থক্য কী, অ্যান্ট্রাম থাকতে হবে টার্সিয়ারি ফলিকলে। এবার টার্সিয়ারি ফলিকল পরবর্তীতে ম্যাচিওর ফলিকল, দ্যাট ইজ গ্রাফিয়ান ফলিকল হবে, এবং গ্রাফিয়ান ফলিকল কী করবে না, ওভুলেশন করবে। ওভুলেশন করার পরে ফলিকলটা র্যাপচার্ড অবস্থায় কর্পাস লুটিয়াম হবে, যেটা প্রোজেস্টেরন নিঃসরণ করে, এবং আস্তে আস্তে এটা ক্ষয়প্রাপ্ত হতে হতে কর্পাস অ্যালবিকান্স হয়ে যাবে। ওকে, তো মেইনলি আমরা যেটা এখানে বুঝছি যে ফলিকল ডেভেলপমেন্ট, এই ফলিকল ডেভেলপমেন্টের জন্য কোন এনজাইম দায়ী, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। আর ওভুলেশন হচ্ছে যেহেতু লিটুয়াম তৈরি করে, সেই জন্য লিউটেনাইজিং হরমোন। একটা কী হবে না, LH সার্চ, যেটা হচ্ছে 14 দিনের মাথায় যদি ওভুলেশন হয়, তার ঠিক 24 ঘন্টা আগে পিকটা অনেক বড় হয়ে যাবে, আসবো আমরা সেই জায়গায়, সেখান থেকে কিন্তু লিউটেনাইজিং সার্চ তৈরি করবে। ওকে, নেক্সট আসছি। আমাদের মোটামুটি বোঝা হয়ে গেল যে কি হয় না হয়। এবার একদম অ্যাকর্ডিং টু এনসিইআরটি মাতা কি বলছে আমরা সেটা একটু বুঝে নেব। কি বলছে, ওগোনিয়া, সিঙ্গুলার হচ্ছে ওগোনিয়াম, দ্যাট ইজ 12, ঠিক আছে। স্টার্ট ডিভিশন অ্যান্ড এন্টার ইনটু প্রোফেজ। কোথায় যাচ্ছে, প্রোফেজ ফার্স্টে যাচ্ছে, মেয়োসিস 1 ডিপ্লোটিড 1, ঠিক আছে, অফ দ্য মেয়োটিক ডিভিশন অ্যান্ড গেট টেম্পোরারিলি, ভেরি ইম্পর্টেন্ট, টেম্পোরারিলি অ্যারেস্টেড। পার্মানেন্ট নয়, পার্মানেন্ট হলে তো তাহলে কিছুই হবে না। আমি যা বুঝিয়ে এসছি ঠিক সেই কথাই লিখলো, যে ওগোনিয়া এন্টার করবে কি, প্রোফেজ ফার্স্ট, এবং টেম্পোরারিলি অ্যারেস্টেড। প্রোফেজ ফার্স্ট কার হয়, নিশ্চয়ই মাইটোসিসের হয় না, মেয়োসিসের হয়। এবং যখন অ্যারেস্টেড হয়ে গেল, তখন যে দশাটা আসলো কার, ওগোনিয়ার দশা, সেটা হচ্ছে প্রাইমারি ওসাইট। তাহলে প্রাইমারি ওসাইট 2N, কেন না এখানে কমপ্লিট হয়নি ফার্স্ট মেয়োটিক ডিভিশন। নেক্সট, প্রাইমারি ওসাইটের থেকে প্রাইমারি ফলিকলটা পার্থক্য কি, ইচ প্রাইমারি ওসাইট দেন গেটস সারাউন্ডেড বাই এ লেয়ার অফ গ্রানুলোসার সেল অ্যান্ড ইজ কল প্রাইমারি ফলিকল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রাইমারি ফলিকল কাকে বলবো না, প্রাইমারি ওসাইটের চারপাশে যখন গ্রানুলোসার সেলসের লেয়ার হবে। এখানে তুমি দেখতেই পাচ্ছ প্রাইমারি ওসাইট দুটোই প্রাইমারি ওসাইট, কিন্তু এটা হচ্ছে প্রাইমারি ওসাইট, এটা প্রাইমারি ফলিকল, কেন না গ্রানুলোসার সেলের লেয়ারটা তৈরি হয়েছে। ওকে, একটি লেয়ার, সিঙ্গেল লেয়ার তৈরি হবে, কিন্তু এ সেল, এখানে কিন্তু এ লেয়ার কথাটা আছে, এ লেয়ার ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ধরে নিতে পারো এই এক একটা কোষ দিয়ে এর একটা প্রোটেক্টিভ লেয়ার গ্রানুলোসার সেল থেকে তৈরি হবে। নেক্সট কি বলছে, এনসিইআরটি ডায়াগ্রাম, তোমাকে তো এখান থেকে কোশ্চেন করবে, এখান থেকে তোমাকে দেখতে হবে, কিন্তু এনসিইআরটি ডায়াগ্রাম তোমরা জানো খুব একটা ভালো হয় না। এখানে কি ব্লাড ভেসেল আছে, আমরা জানি যে ওভারির সঙ্গে যুক্ত থাকে কি,
লিগামেন্টের মাধ্যমে, এবং সেখান থেকে বিভিন্ন ভেসেল বা ওভারিয়ান ভেসেল আসে, বেশ গেল। এগুলো কি তাহলে? এগুলো হচ্ছে ওগোনিয়া। তাহলে এগুলোকে আমরা কি বলবো? ওগোনিয়া বলবো। ওকে, তারপর হচ্ছে প্রাইমারি ফলিকেল। যখনই প্রাইমারি ফলিকেলের বাইরে, প্রাইমারি ফলিকেল মানে কি? এটা প্রাইমারি ওসাইট, তাহলে এটা প্রাইমারি ওসাইট, দেখো লেখে নি। নেক্সট যদি আরও লেয়ার এবং কভার হয় তাহলে এটা সেকেন্ডারি। ঠিক আছে, দেখো সেকেন্ডারিতে কিন্তু কোনো অ্যান্ট্রাম নেই। এটাকে তাহলে এটা প্রাইমারি, এটা প্রাইমারি হচ্ছে, এটা সেকেন্ডারিতেও হচ্ছে, সেকেন্ডারি, দুটি সেকেন্ডারি। নেক্সট হচ্ছে টার্সিয়ারি। টার্সিয়ারি ফলিকেলের মধ্যে কি? শোয়িং অ্যান্ট্রাম, গহ্বর থাকছে, ফ্লুইড ফিল্ড গহ্বর থাকছে। দিস ইজ ভেরি ভাইটাল। তাহলে কোথায় দেখতে পাই? টার্সিয়ারি ফলিকেল। টার্সিয়ারি ফলিকেল দেন ম্যাচিওর হবে, ম্যাচিওর হয়ে ওভাম তৈরি করার পরিস্থিতি। ওভাম বলতে সেকেন্ডারি ওসাইট, তাকে বলবো গ্রাফিয়ান ফলিকেল বা ম্যাচিওর ফলিকেল। সেই গ্রাফিয়ান ফলিকেল যখন নির্দিষ্ট সময় ওভাম, এটা ওভাম বলা হচ্ছে কিন্তু আসলে এটা সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট। এবং এই যে তোমার গ্রাফিয়ান ফলিকেল পরবর্তীতে র্যাপচার্ড হয়ে কর্পাস লুটিয়াম হচ্ছে, যেটা প্রোজেস্টেরন করে। এখান থেকে ভালো করে বোঝো, এইখান থেকে যে বৃদ্ধি পেয়েছে, মানে ওগোনিয়ার থেকে একদম গ্রাফিয়ান ফলিকেল অবধি, তার আগে গ্রাফিয়ান ফলিকেল তো আবার প্রোজেস্টেরন, সামান্য মনে রাখো, সামান্য প্রোজেস্টেরন সিক্রেশন করে, কিন্তু এইখান থেকে এই যে বললাম এই অবধি মোটামুটি এরা ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন ইজ দ্য সোর্স অফ গ্রোয়িং ফলিকেল। যত মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন একবার সিক্রেশন করবে, সিক্রেশন করার পরে যখনই ফলিকুলে যে ফলিকল তখন নিজেই ইস্ট্রোজেন তৈরি করতে পারবে। সেই জন্য দেখবে পিকের সময় আমি আলোচনা করব যে কোনো সময় কম হচ্ছে, কোনো সময় বেশি হচ্ছে, সেটা পরে হবে। এবার প্রোজেস্টেরন কোথায়? না কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন সিক্রেশন করবে। যদি ফার্টিলাইজড হয় তাহলে কিন্তু প্রোজেস্টেরন নিঃসরণ করতেই থাকবে, এবং এই প্রোজেস্টেরন কিন্তু কি করবে না ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম ডেভেলপমেন্টে সাহায্য করবে, এবং সেখান থেকেও সিক্রেশন হয়। আমরা জানি প্লাসেন্টা সিক্রেশন করে। তো বেশ, তো এই হচ্ছে মোটামুটি তোমার ডায়াগনস্টিক সেকশনের ভিউ অফ ওভারি অ্যাকর্ডিং টু এনসিইআরটি। কিন্তু এনসিইআরটি দেখলে তো আমাদের ক্লিয়ার হবে না, আমাদের একটু বাড়তিভাবে দেখতে হবে। এই যেটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, আর এটা হচ্ছে মেসোভেরিয়াম। আমরা জানি মেসোভেরিয়ামে ব্লাড ভেসেল ঢুকলো। তো ব্যাপারটা হচ্ছে যে প্রাইমোর্ডিয়াল ফলিকেল 2N, যেমন এখানে একটা ব্যাপার, জার্মিনাল এপিথেলিয়াম থেকে কিন্তু কখনোই কিন্তু তোমার প্রাইমারি ফলিকেল বা ওসাইট তৈরি হয় না। এটা পার্থক্য কিন্তু স্পারমাটোজেনেসিস ক্ষেত্রে। এবং এবং এগুলো তোমার এখানে পড়ার দরকার নেই, আগেই পড়েছে, টিউনিক অ্যালবুমিন পড়েছে। প্রাইমারি ফলিকেল, প্রাইমারি ফলিকেলের মধ্যে ওসাইট থাকে, এবং এই ওসাইট রয়েছে, গ্রানুলোসার সেল তৈরি হলো, তারপরে সেকেন্ডারি ফলিকেল, তারপর টার্সিয়ারি ফলিকেল হবে, তারপরে তোমার গ্রাফিয়ান ফলিকেল। প্রত্যেকটা নাম দেখবে, এবং এখানে জোনা পেলুসিডা একটি জেলি লাইক লেয়ার তৈরি হয়, এবং তার বাইরে যে তোমার হচ্ছে গ্রানুলোসার সেল থাকে সেটা করোনা রেডিয়াটা তৈরি করে। করোনা মানে কি? করোনা, যে আমাদের করোনা ভাইরাস মানে ক্রাউন, মানে তার কি আছে না করোনা ভাইরাসের উপরে এরকম ক্রাউন রয়েছে, সেই জন্য করোনা ভাইরাস নামকরণ করা হয়। তো এরও এরকম ক্রাউন মতো থাকবে। তাহলে করোনা রেডিয়াটা তার মানে কি বাইরের লেয়ার, আর ভেতরের লেয়ারটা হচ্ছে জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা কিন্তু নন সেলুলার লেয়ার, এটা হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার। আর তোমার হচ্ছে গ্রানুলোসার সেল, গ্রানুলোসার সেলটা কি না, এটা কিন্তু হচ্ছে সেলুলার লেয়ার। এবার কি হলো না, ওভুলেশন হলো, ওভুলেশন ওভাম বেরিয়ে আসলো, কর্পাস লুটিয়াম ডেভেলপ করলো, কর্পাস লুটিয়াম থেকে তোমার প্রোজেস্টেরন সিক্রেশন করছে। যখন আর হবে না, তখন আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে ডিজেনারেটিং কর্পাস লুটিয়াম তৈরি করবে। আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে আমরা যে কোনো অঙ্গের ভেতরের পার্টটাকে আমরা বলি, এই যে ভেতরের পার্টটা আঁকলাম, এটা হচ্ছে মেডুলা অংশ, মেডুলা অংশ।
আর বাইরের যে পার্ট, এই পার্টটা হচ্ছে কর্টেক্স অঞ্চল। ঠিক আছে, এটাও কিন্তু এনসিইআরটির মধ্যে আছে। ওকে, আমরা উজিনেসিসের এই ডায়াগ্রামটা এনসিইআরটি এখান থেকে কোশ্চেন পড়ে, অতএব এই চারটায় খুব ভালো করে দেখতে হবে। এখানে ক্রোমোজোম নাম্বার, ঠিক আছে, ফিটাল লাইফটা কোথা থেকে কোথা অবধি না প্রাইমারি ওসাইট ফর্মেশন অবধি। দেখো এখানে কিন্তু খুব বিস্তৃতভাবে বলবে না, কিন্তু এখানে তোমার বুঝে নিতে হবে। বার্থ হচ্ছে এখানে, তারপর চাইল্ডহুড নো চেঞ্জ, পিউবার্টিতে গিয়ে চেঞ্জ হচ্ছে। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে ওগোনিয়া মাইটোসিস ডিফারেন্সিয়েশন করছে, সংখ্যা বৃদ্ধি করছে, সংখ্যা বৃদ্ধি করে সব কিন্তু ম্যাচিওর হওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাক্সিমাম নষ্ট হয়ে যায়। একটি কিন্তু প্রতি মাসে ম্যাচিওর হতে পারে আফটার পিউবার্টি। সেই জন্য এখানে বলছে ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট করবে পিওর টু ওভুলেশন। ওভুলেশন যখন কমপ্লিট করো সেকেন্ডারি ওসাইট হলো মিওটিক ডিভিশন কমপ্লিট করো, অর্থাৎ এন, এবং এখান থেকে ওভাম এবং সেকেন্ডারি পোলার বডি, ফার্স্ট পোলার বডি। ঠিক আছে, এটা কোথায় হচ্ছে অ্যাডাল্টে। তাহলে কতটুকু অবধি 2n, কোন জায়গায় n, কোনটা n, আমরা এই ডায়াগ্রাম থেকে ভালো করে বুঝে নেব, কিন্তু বোঝার যেন কোনো অসুবিধা না থাকে। অ্যাকর্ডিং টু এনসিইআরটি কী বলছে, লার্জ নাম্বার অফ দিস ফলিকল, দ্যাট ইজ কোন ফলিকলগুলো, প্রাইমারি এবং প্রাইমোর্ডিয়াল উভয় ফলিকলগুলোই, কিন্তু এনসিইআরটি কিন্তু ভালো করে বলে না। তাহলে লার্জ নাম্বার অফ দিস ফলিকল ডিজেনারেট করে যাবে ডিউরিং দ্য ফেজ ফ্রম বার্থ টু পিউবার্টি। দেখো এখানেই বলে দেওয়া হচ্ছে যে লাখ লাখ যে তৈরি হয়েছিল, সেই 1,20,000 কি তারও বেশি হবে সামান্য, তো এরকম কিন্তু তৈরি হয়। তার মধ্যে সামান্য পড়ে থাকে প্রতিটা ওভারিতে, ভেরি ইম্পর্টেন্ট 60,000 থেকে 80,000 প্রাইমারি ফলিকল থাকবে। ক্লিয়ার? লার্জ নাম্বার ডিজেনারেট করে যাবে ডিউরিং দ্য ফেজ ফ্রম বার্থ টু পিউবার্টি। তাহলে যখন তার যৌবনকাল আসছে আর জন্মগ্রহণ করেছে, এর মধ্যে কিন্তু প্রচুর ফলিকল কিন্তু ডিজেনারেট করবে। ক্লিয়ার? অবশেষে পড়ে থাকবে 60 থেকে 80,000 প্রাইমারি ফলিকল ইচ ওভারি। এবার তুমি বলতে পারো স্যার আপনি তো বলেছেন 400টা থাকে, 200টা করে এক একটা ওভারিতে, তাহলে কী করে সম্ভব? হ্যাঁ, এতে হিসাব করে দেখতে পারবে মোটামুটি 33 বছর, 33 ইয়ার্সের মতন অবশ্যই সম্ভব। মোটামুটি 45 to 55 মেনোপোজ চলে আসে, মেনোপোজ যখন আর ওভুলেশন হয় না। মেনোপোজ আসলে পরে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম দেখা যায়, কারণ তখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রেশন প্রায় বন্ধ হয়ে যায়, থাকেই না বললে চলে। কিন্তু অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে গোনাডোট্রপিক হরমোনের যে অংশগুলো আছে, আমরা পড়েছি গোনাডোট্রপিক, সেই এনজাইমগুলো কার্যকরী করে। ওই জন্য দেখবে এজেড মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দাড়ি গোপ বেরিয়ে আসতে পারে। এটা বেরিয়েই বেশিরভাগ ফ্যামিলি কী করে যে স্কিন ডিজিজের ডাক্তার দেখায়, স্কিনের ডাক্তারকে দেখায়। আসলে তাদের দেখানো উচিত এন্ডোক্রোনোলজিস্ট, কারণ এটা হচ্ছে হরমোনাল এফেক্ট। এই ব্যাপারে পরে আলোচনা করা যাবে। তো ব্যাপার হচ্ছে যে এখানে কি বলল, বেশিরভাগ নাম্বার ফলিকল ডিজেনারেট করে যায় জন্মগ্রহণ থেকে যৌবনকালের আগে পর্যন্ত প্রতিটি মহিলার ক্ষেত্রে, এবং অবশিষ্ট পড়ে থাকে 60 থেকে 80,000 প্রতিটা এতে। এর থেকে এগুলো ম্যাচিওর করতে থাকে, কিন্তু তাও ডিস্ট্রয় করে, সেটা আমি আসছি পরে। প্রাইমারি ফলিকলস গেট সারাউন্ডেড মোর লেয়ার্স অফ গ্রানুলোসাস সেলস অ্যান্ড এ নিউথিকা। তাহলে কি ছিল ভালো করে বোঝো, খুব সুন্দর করে বোঝো। এটা হচ্ছে প্রাইমারি ওসাইট। প্রাইমারি ওসাইটের যখন বাইরে এরকম একটা হলো, তখন তাকে আমরা কি বলেছি, প্রাইমারি ফলিকল। ভালো করে বুঝবে কিন্তু, এটাও 2n, এটাও 2n, ভেতরটা হচ্ছে প্রাইমারি ওসাইট, এটা হচ্ছে প্রাইমারি ওসাইট হয়ে গেল। নেক্সট সেকেন্ডারি ওসাইট, মানে এখানে রিডাকশান ডিভিশন ঘটেছে, কমপ্লিট করেছে।
ফার্স্ট মেয়োটিক ডিভিশন ভালো করে বুঝো, ফার্স্ট মেয়োটিক ডিভিশন কমপ্লিট করেছে, অতএব এটা এন এসে গেছে এবং এর বাইরে অনেকগুলো লেয়ার তৈরি করেছে ফলিকল, এবং তার বাইরে একটি ওয়ান, ভালো করে বুঝবে, ওয়ান, এই ওয়ান নাম্বার এটা হচ্ছে কি থিকাল লেয়ার, এটা হচ্ছে থিকাল লেয়ার, আর এইগুলো সব হচ্ছে গ্র্যানুলোসা সেল লেয়ার। তখন আমরা একে বলছি সেকেন্ডারি ফলিকেল। ক্লিয়ার? এবার এই সেকেন্ডারি ফলিকেল এর মধ্যে যখন কি হয়েছে না, এই যে হচ্ছে সেকেন্ডারি তোমার ওসাইট, ঠিক আছে, এবং তার বাইরে তোমার এরকম তো লেয়ার থাকবে, এবং আরও দুটো লেয়ার তৈরি হবে থিকাল লেয়ার, এবং এর মধ্যে অ্যান্ট্রাম, তখন তাকে বলবো টার্সিয়ারি ফলিকেল। ক্লিয়ার? ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কিন্তু কোশ্চেন যে কোনোভাবে তোমাকে পাগল করার মতো কোশ্চেন করতে পারে। আবার পড়ছি লাইনটা, প্রাইমারি ফলিকল গেটস সারাউন্ডেড বাই মোল লেয়ার, আগে ছিল একটা লেয়ার, এখন হলো মোল লেয়ার অফ গ্র্যানুলোসা সেল অ্যান্ড এ নিউ থিকা আর কল্ড সেকেন্ডারি ফলিকল। তো সেকেন্ডারি ফলিকল soon transfer into tertiary follicle which is characterized by fluid filled cavity, যেটা অ্যান্টা। তাহলে সেকেন্ডারি ফলিকেলের সঙ্গে টার্সিয়ারি ফলিকেলের কিন্তু মেইন হচ্ছে অ্যান্টা, এরপরও দেখবে থিকাল লেয়ারের সংখ্যা বাড়বে। কীরকম হলো না, আমি যদি ডায়াগ্রামটা দেখি, দেখো প্রাইমারি ফলিকেল, দিস ইজ প্রাইমারি ফলিকেল, তার বাইরে গ্র্যানুলোসা সেল আসছে, তাহলে ওসাইট প্রাইমারি ফলিকেল, নেক্সট হচ্ছে এগুলো তাহলে কি গ্র্যানুলোসা সেল, সেকেন্ডারি ফলিকেল তৈরি হলো, তার বাইরে থিকাল লেয়ার তৈরি হয়েছে, সেকেন্ডারি ফলিকেল থিকাল লেয়ার, এবং এই থিকাল লেয়ারের মধ্যে যখনই অ্যান্ট্রাম তৈরি হয়ে গেল তখন হচ্ছে টার্সিয়ারি ফলিকেল, টার্সিয়ারি ফলিকেল থেকে তখন আরও যখন ডেভেলপ করলো তখন গ্রাফিয়ান ফলিকেল, তারপর পি ওভুলেটরি ফলিকেল, যখন এই ওভুলেশনটা শুরু হবে, তাহলে ওভুলেশনটা যখন হবে মানে তোমার সেকেন্ডারি ফলিকেল, দ্যাট ইজ ওভাম বেরিয়ে আসবে। ক্লিয়ার? নেক্সট কি বলছি এনসিআরটি, দ্য থিকাল লেয়ার ইজ অর্গানাইজড ইন্টু এ ইনার থিকা ইন্টারনা, তাহলে কি ইনার থিকাকে ভিতর দিকে ইন্টারনা এবং বাইরেরটাকে বলছি এক্সটার্না। কোথায় পাচ্ছি না, এটা টার্সিয়ারি লেয়ারের আমরা টার্সিয়ারি ফলিকেলে পাবো। ইন দিস স্টেজ প্রাইমারি ওসাইট উইদিন দ্য টার্সিয়ারি ফলিকেল, তাহলে প্রাইমারি ওসাইটের থেকে টার্সিয়ারি ফলিকেলে যখন আসবে তখনই কিন্তু ফার্স্ট মেয়োটিক ডিভিশন কমপ্লিট করবে। ক্লিয়ার? তাহলে আগেরটায় মনে হচ্ছে একটু অন্যরকম কথা বলে ফেলেছিলাম, মনে হয় সম্ভবত। হ্যাঁ, রিডাকশান ডিভিশনটা এখানেও কিন্তু প্রাইমারি ফলিকেল এখানেও আছে, ভেরি ইম্পর্টেন্ট, এখানে না, এইখানে হচ্ছে ফার্স্ট মেয়োটিক ডিভিশন কমপ্লিট করবে এবং এটা হবে সেকেন্ডারি ওসাইট। ক্লিয়ার? যেটাই বলা হচ্ছে ইন দিস স্টেজ দ্য প্রাইমারি ফলিকল, ইন দিস স্টেজ বলতে কোন স্টেজ, টার্সিয়ারি ফলিকলের স্টেজে, ইন দিস স্টেজ দ্য প্রাইমারি ওসাইট উইদিন টার্সিয়ারি ফলিকল গ্রোজ ইন সাইজ, বাড়ল অ্যান্ড কমপ্লিট ফার্স্ট মেয়োটিক ডিভিশন। তাহলে ফার্স্ট মেয়োটিক ডিভিশন করলো মানে কি, হ্যাপ্লয়েড অলরেডি তৈরি হয়ে গেল, পরবর্তীতে হচ্ছে মেয়োসিসের হচ্ছে যখন সেকেন্ড ফেজ, সেটা হচ্ছে মাইটোসিসের মতনই। তাহলে এটা এখানে হলো ইট ইজ অ্যান আনইকুয়াল ডিভিশন, কারণ একটি ছোট পোলার বডি ফার্স্ট পোলার বডি একটা বড় ওটিট তৈরি করবে, সেই জন্য আনইকুয়াল ডিভিশন রেজাল্টিং দ্য ফরমেশন অফ লার্জ হ্যাপ্লয়েড সেকেন্ডারি ওসাইট অ্যান্ড এ টিনি ফার্স্ট পোলার বডি। ওকে, ক্লিয়ার হচ্ছে না? ফার্স্ট পোলার বডি তৈরি হলো, এই ফার্স্ট পোলার বডি থেকে দুটো পোলার বডি আবার তৈরিও হতে পারে, তারাও ডিজেনারেট করবে, আর না তৈরি হলেও তারাও ডিজেনারেট করবে, কারণ এর সাইটোপ্লাজম নেই, এর কোনো অংশই নেই। এটা কেন হলো, তার একটাই কারণ হচ্ছে বাঁচিয়ে রাখতে হবে একটাকে খুব পরিপুষ্টভাবে, সেই জন্যই কিন্তু এই অ্যাডাপ্টেশনটা
ফিমেল, মেইনলি আমার ম্যামালিয়ান প্রাইমেটসের ক্ষেত্রে এটা দেখতে পাই। দিস ডায়াগ্রাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ডায়াগ্রামটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কিন্তু ওজেনেসিস একদম ক্লিয়ার। কি বলছি দেখো, অ্যারোটা কোন সোজা দেওয়া আছে এটা লক্ষ্য করবে, এই অ্যারো, ঠিক আছে? তাহলে এখান থেকে এই অবধি হচ্ছে ওভারিয়ান ফলিকেল। তো এই ওভারিয়ান ফলিকেল সঙ্গে যদি উগোনিয়াকে নিই, তাহলে উগোনিয়া মানে 2n, প্রাইমোর্ডিয়াল মানে 2n, প্রাইমারি ওসাইট এটাও 2n, ঠিক আছে? সেকেন্ডারি ওসাইট থেকে টার্সিয়ারি ওসাইট এখানে থেকেও কিন্তু এখানে রিডাকশন ডিভিশন হয়ে এই তৈরি হয়ে গেল সেকেন্ডারি ওসাইট, ঠিক আছে? তাহলে এই যে টার্সিয়ারিতে গিয়েই কিন্তু ঘটনাটা ঘটবে। তো এটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রি অ্যান্ট্রাল ফেজ আর হচ্ছে অ্যান্ট্রাল ফেজ। অ্যান্ট্রাল ফেজ কোথা থেকে শুরু হচ্ছে? টার্সিয়ারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল। বেশ, তাহলে কি হচ্ছে না, ওগোনিয়া, ফলিকুলার ফর্মেশন, প্রাইমোর্ডিয়াল ফলিকল, ফলিকুলার অ্যাক্টিভেশন, প্রাইমারি ফলিকল, নেক্সট হচ্ছে ফলিকুলার গ্রোথ সেকেন্ডারি, নেক্সট হচ্ছে ফলিকুলার গ্রোথ টার্সিয়ারি। এখানে ওয়ান থিকা, ভালো করে লক্ষ্য করো, ওয়ান থিকা, এবং মোট থিকাল লেয়ার হচ্ছে কোথায় না, এখানে মোট থিকাল লেয়ার তৈরি হয়ে যাচ্ছে কোথায় না, তোমার ইয়ের ক্ষেত্রে, সেকেন্ডারি ফলিকুলার ক্ষেত্রে। একটা থাকছে কোথায়? প্রাইমারিতে। তো এই যে পয়েন্টটা, এর পরবর্তীতে কি দেখতে পাচ্ছি? থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাকর্ডিং টু এনসিআরটি ডায়াগ্রামটাকে একদম তৈরি করা হয়েছে। ফ্লুইড ফিল্ড অ্যান্ড ক্যাভিটি থাকবে, গ্রাফিয়ান ফলিকল তৈরি করবে, সেকেন্ডারি ওসাইট ফর্মেশন হবে। আউট অফ এনসিআরটি কি বলছে? সেকেন্ডারি ওসাইট কমপ্লিটস সেকেন্ডারি ওসাইট কমপ্লিটস, এটা হবে কমপ্লিটস দ্য সেকেন্ডারি মেয়োটিক ডিভিশন অনলি আফটার ফার্টিলাইজেশন। যদি ফার্টিলাইজেশন হয় তবেই কিন্তু হবে, বাই দ্য স্পার্ম ইন ফ্ল্যাপিয়ান টিউবে। তাহলে ফ্ল্যাপিয়ান টিউবে কিন্তু এই ঘটনাটা ঘটবে। কি বলছি ভালো করে বুঝে নাও, সেকেন্ডারি ওসাইট কমপ্লিটস করবে তার সেকেন্ড মেয়োটিক ডিভিশন কোথায় না, ফ্যালোপিয়ান টিউবে, যদি ফার্টিলাইজেশন হয় অ্যাম্পুলারি, আর যদি না হয় তাহলে সেকেন্ডারি ওসাইট হিসাবেই সে কিন্তু মিন্সের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। দ্য এগ ইজ রিলিজড অ্যাট দ্য সেকেন্ডারি ওসাইট আন্ডার দ্য এফেক্ট অফ নিউট্রিশন। তাহলে এগ যেটাকে বলি সেটা বেরিয়ে যায় কী হিসাবে না, সেকেন্ডারি ওসাইট হিসাবে বেরিয়ে যাবে। কার এফেক্ট হবে? কোন হরমোন? লিউটিনাইজিং হরমোন, যাকে আমরা বলি এলএইচ সার্জ। মোদ্দা কথা, যদি কোনো ডায়াগ্রামে লেবিনিংয়ে যদি তুমি না বুঝতে পারো তাহলে পরিষ্কার কথা বুঝে নাও যে ফলিকুলের ভেতরে কিন্তু ওসাইট থাকে, সেটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। তাহলে ওসাইটের বাইরে যত লেয়ার বাড়বে, প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টার্সিয়ারি, টার্সিয়ারি থেকে গ্রাফিয়ান ফলিকল, ম্যাচিউর ফলিকল হয়ে বেরিয়ে আসবে। ওকে, এখন সেটি কি বলতে, দ্য সেকেন্ডারি ওসাইট রিটেন বাল্ক অফ নিউট্রিশন রিচ সাইটোপ্লাজম। আমি যেটা বলছিলাম 95% সাইটোপ্লাজম অফ প্রাইমারি ওসাইট, এটা পি ওসাইট মানে প্রাইমারি ওসাইটে 90% থাকবে এর মধ্যে, প্রাইমারি ওসাইট থেকে। একটা কোশ্চেন করা আছে, ক্যান ইউ থিঙ্ক এনি অ্যাডভান্টেজ ফর দিস? এই যে সেকেন্ডারি ওসাইটে এত পরিমাণে প্রায় 95% সাইটোপ্লাজম থেকে যায়, পোলার বডিতে কিছুই থাকে না, এর অ্যাডভান্টেজটা কী? এর অ্যাডভান্টেজ হচ্ছে এই নিউট্রিশন রিচ সাইটোপ্লাজম থাকে বলে, বিকজ দ্য সেকেন্ডারি ওসাইট ফার্দার ডেভেলপ ইন্টু ওভাম দ্যাট আন্ডারগো, যেটা পরবর্তীতে ফার্টিলাইজেশন করবে, অংশগ্রহণ করবে, অ্যান্ড ফর্মেশন অফ জাইগোট, হোয়ার, যেখানে নিউট্রিশন ইন বাল্ক ইজ রিকোয়ার্ড ফর হেলদি ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ। তাহলে সেই জন্য, কারণ আমরা জানি যে স্পার্মের মধ্যে সাইটোপ্লাজম থাকেই না, সামান্য থাকে। তো সেই সাইটোপ্লাজমকে কী নাম বলে আমি আগে বলে দিয়েছি, এই কোশ্চেনটা রইল, এই কোশ্চেনটার উত্তর দিতে হবে তোমাদের। যে সামান্য পরিমাণ অংশ সাইটোপ্লাজমে থাকে, কোন অংশে থাকে? হেডে থাকে না মিডল পিসে থাকে না টেলে থাকে? তার নাম কি? এটা কোশ্চেন। দিস
এটা নোটেও দেওয়া আছে, দিস রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল নারিশ দ্য এমব্রায়ো টিল ইমপ্লান্টেশন। যতক্ষণ না এই যে ব্লাস্টোসিস তৈরি হবে, সেটা যখন রোপণ না হচ্ছে, কোথায়, এন্ডোমেট্রিয়ামে, যতক্ষণ না রোপণ না হচ্ছে, তাকে নারিশ করবে কে না এই সাইটোপ্লাজম, যেটা সেকেন্ডারি ওসাইটের মধ্যে থাকবে। এবার যখন ইমপ্লান্টেশন হয়ে গেল, রোপণ হয়ে গেল, ইমপ্লান্টেশন হয়ে গেল, তখন তাকে নারিশ করবে কি প্লাসেন্টা, বাই দ্য হেল্প অফ মাদার কাছ থেকে। তারপর হেল্প নেবে বিভিন্ন ফুড, অক্সিজেন, বিভিন্ন ব্যাপার, সেটা আমরা পরবর্তীতে ফার্টিলাইজেশন পরে যাব। পরের কোশ্চেন, ডাজ দ্য ফার্স্ট পোলার বডি বর্ন আউট অফ ফার্স্ট মিয়োটিক ডিভিশন ডিভাইড ফার্দার অর ডিজেনারেট? দেখো এই ব্যাপারে কনফিউশন আছে, আমি বলেছি যে সেরকম একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ধারণা নেই, যেটা এনসিআরটি কিন্তু এই নিচের লাইনটা দেখো স্বীকার করেছি, এনসিআরটি অ্যাট প্রেজেন্ট উই আর নট ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস, এই ব্যাপারে কোনো ধারণা নেই। তবু এর অ্যান্সারটা আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে দ্য ফার্স্ট পোলার বডি বর্ন আউট অফ দ্য ফার্স্ট মিয়োটিক ডিভিশন মে অর মে নট বি ডিভাইডেড বাট ডিজেনারেটস ফার্দার। তার মানে ফার্স্ট পোলার বডি বিভক্ত হতে পারে কিন্তু ডিজেনারেট করবে, আবার সেকেন্ড পোলার বডি ডিজেনারেট করবে। ডিজেনারেশন ইজ দ্য আনইকুয়াল ডিভিশন অফ সাইটোপ্লাজম। কী কারণে আনইকুয়াল ডিভিশন? অল দ্য সাইটোপ্লাজম ইজ কন্টেন ইন সেকেন্ডারি ওসাইট, যেহেতু সেকেন্ডারি ওসাইটে সব চলে যাবে। নেক্সট, দ্য টার্সিয়ারি ফলিকল ফার্দার চেঞ্জেস ইন্টু ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল। ওকে, ফাইন। দ্য সেকেন্ডারি ওসাইট forms a new membrane called zona pellucida. এই যে সেকেন্ডারি ওসাইট, এই সেকেন্ডারি ওসাইটের সেল মেমব্রেন, সেকেন্ডারি ওসাইট মানে এন, এর বাইরে এটা হচ্ছে সেল মেমব্রেন, এর বাইরে জেলি লাইক একটা লেয়ার তৈরি হবে। এই জেলি লাইক লেয়ারকে আমরা বলবো কি না জোনা, কি বলবো, জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডা এটা আফটার ফার্টিলাইজেশন এটা এতটাই প্রোটেক্টিভ হয় যে অন্য কোনো স্পার্ম আর প্রবেশ করতে পারে না। এই জোনা পেলুসিডা লেয়ার ভেরি ইম্পর্টেন্ট লেয়ার। সেটাই বলা হচ্ছে তার বাইরে কি থাকছে, গ্রানুলোসার সেলের লেয়ার থাকে, ঠিক আছে, তার বাইরে থাকবে গ্রানুলোসার সেলের লেয়ার, যাকে বলা হবে করোনা রেডিয়েটা। করোনা রেডিয়েটস করছে মানে কি, বাইরে। The secondary oocyte forms a new membrane, that is, এটা মেমব্রেন বলতে কিন্তু লিভিং অবশ্যই, কিন্তু এটা হচ্ছে কি জেলি লাইক, মনে রাখো জেলি ফর্মেশন, জেলি লাইক কল্ড জোনা পেলুসিডা সারাউন্ডিং ইট। গ্রাফিয়ান ফলিকল নাও র্যাপচার্ড, যেহেতু বেরিয়ে গেল সেকেন্ডারি ওসাইট, ঠিক আছে, তাহলে র্যাপচার্ড হয়ে যাবে, রিলিজ সেকেন্ডারি ওসাইট এন, দ্যাট ইজ ওভাম ফ্রম দ্য ওভারি বাই দ্য প্রসেস অফ ওভুলেশন। তাহলে এবার র্যাপচার করলো বাই লিউটেনাইজিং হরমোন, সেকেন্ডারি ওসাইট বেরিয়ে গেল এবং সেই গ্রাফিয়ান ফলিকল কী হবে, কর্পাস লিউটিয়াম ফর্মেশন হবে এবং সেটা সিক্রেশন করবে। এই যে ডায়াগ্রামগুলো আছে, এই ডায়াগ্রামগুলো একটু দেখবে, এটা হচ্ছে সেকেন্ডারি ফলিকলের আর এটা ম্যাচিওর ফলিকল। ম্যাচিওর ফলিকলটা নিচেও আমার দেওয়া আছে। তো সেকেন্ডারি ফলিকল আর হচ্ছে ম্যাচিওর ফলিকলের মধ্যে বা টার্সিয়ারি ফলিকলের মধ্যে মেইন পার্থক্য কী দেখেছো, অ্যান্ট্রাম আছে, এর কিন্তু কোনো অ্যান্ট্রাম নেই। জোনা পেলুসিডা আছে, এর জোনা পেলুসিডা আছে, এবং এই জোনা পেলুসিডার বাইরের লেয়ার করোনা রেডিয়াটা তৈরি হয়েছে, করোনা রেডিয়াটা, এবং এর ভেতরটা হচ্ছে এবং থিকাল লেয়ার দেখতে পাচ্ছ, থিকাল লেয়ার ইন্টারনাল এক্সটার্নাল থাকবে। এই হচ্ছে পার্থক্য তোমার সেকেন্ডারি এবং টার্সিয়ারি এবং ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল। তাহলে দিস ইজ করোনা রেডিয়েটা ফর্মেশন। তার অনেক প্রশ্ন এসছে কিন্তু কোনটা ভেতরে কোনটা বাইরে, করোনা রেডিয়েটা বাইরের লেয়ার, জোনা পেলুসিডা ভেতরের লেয়ার। জোনা পেলুসিডা নন সেলুলার, করোনা রেডিয়েটা সেলুলার, গ্রানুলোসার সেল দিয়ে তৈরি এবং এরা হরমোন সিক্রেশন করে। পরবর্তীতে আসছি, এর ভিতরে সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস হচ্ছে এর টাইপ, আর হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে প্লাজমা মেমব্রেন, তারপর হচ্ছে
ফার্স্ট হচ্ছে প্লাজমা মেমব্রেন থাকবে, তারপরে বাইরে থাকবে জোনা পেলুসিডা, তারপরে থাকবে করোনা রেডিয়েটা, এই ক্রমে সাজানো থাকবে। ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, খুব বোঝার সুবিধার জন্য দেখো এটা কি করেছি, প্রি ন্যাটাল মানে জন্মানোর আগে অবধি, পোস্ট ন্যাটাল, ঠিক আছে, আর হচ্ছে অ্যাডাল্ট। পোস্ট ন্যাটাল, প্রি পিউবার্টাল মানে কি তোমার অ্যাডাল্ট হওয়ার আগে অবধি। তাহলে এখানে বার্থ, এইখানে পিউবার্টি এসছে। তো কী হচ্ছে, প্রিন্যাটালে ফলিকল স্টেজ থেকে সিস্ট ফর্মেশন করেছে, দিস ইজ ওগোনিয়া, ঠিক আছে, সিস্ট ব্রেকডাউন করছে। নেক্সট প্রাইমার্ডিয়াল ফলিকেল, প্রাইমারি ফলিকেল, তারপর প্রাইমারি ফলিকেল, তারপর সেকেন্ডারি ফলিকেল। এই যে ওসাইট ফর্মেশন যখন হচ্ছে সব কিন্তু ইস্ট্রোজেন এখান থেকে রিলিজ করা শুরু করছে, এবং একে সাহায্য করেছে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন। সেটা কোথা থেকে নিঃসরণ হয় আমরা জানি, অগ্রপিটুইটারি থেকে। এখানে খানিকটা অবধি কাজ করবে, গ্রাফিয়ান ফলিকেলে কিন্তু ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ করবে না, এটা মাথায় ভরে নাও। সেই জন্য অ্যারোটা দেখো কোথায় গিয়ে শেষ করেছি। তো এই যে প্রসিডিওরটা আস্তে আস্তে কিন্তু এই ফলিকল স্টিমুলেটর প্রথম থেকে একটু বেড়ে গিয়ে তারপর আবার এরকম কমে আসবে, কারণ ইস্ট্রোজেন ইজ দ্য মেইন সোর্স অফ ফলিকলস। তো ফলিকল তখন নিজে ইস্ট্রোজেন তৈরি করবে। নেক্সট কী করবে না, পরবর্তীতে ওভাম থেকে লিউটিনাইজিং হরমোন, এই যে লিউটিনাইজিং হরমোন সিক্রেশন করবে এবং ওভাম সিক্রেশন হবে। তাহলে এখানে এই যে প্রসিডিওরটা হচ্ছে কি, এটা গ্রোথ ফেজ কোথায় না ওভারিতে হচ্ছে, জার্মিনাল ভেসিকল প্রি ম্যাচুরেশন ফেজ আর এর মেয়োটিক টু ম্যাচুরেশন ফেজ, ঠিক আছে। এবার মেয়োসিস কোথায় কোথায় অ্যারেস্ট হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, খুব সুন্দর ডায়াগ্রাম। কোথার থেকে দেখো অ্যারেস্ট হয়েছে কি, মেয়োসিস 1 প্রোফেজ 1 ডিপ্লোটিন, এনসিআরটিতে কী লেখা আছে, প্রোফেজ 1 অ্যারেস্ট হয়েছে, বেশ সেই কথাই ধরুন। তাহলে কোথার থেকে কোথা অবধি না এইখানে এসে একদম শেষ হয়ে গেল। তার মানে প্রাইমারি আমরা বলতে পারি যে এটা যদি সেকেন্ডারি ওসাইট ধরি, এটাকে প্রাইমারি, এখানে প্রাইমর্ডিয়াল, ঠিক আছে, আর এটা হচ্ছে টার্সিয়ারি, এটা তোমার হচ্ছে গ্রাফেন ফলিকল, এই ধরে নিচ্ছি না। তাহলে মোটামুটি এই যে সেকেন্ডারি ওসাইটেড অফ দি প্রাইমারি ওসাইট এই বরাবর এসে অ্যারেস্টেড হয়ে গেছে, ঠিক আছে। আবার শুরু হয়েছে কখন না, যখন সে তোমার টার্সিয়ারি ফলিকলে আসলো, তখন কিন্তু রিজামশন আবার সে তৈরি করলো। তার মানে এখানে এর হয়ে গেছে, এবং আবার অ্যারেস্টেড হচ্ছে কোথায় না, যতক্ষণ না সে ফার্টিলাইজ হচ্ছে ততক্ষণ মেটাফেজ 2 হিসাবে থাকবে। ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, বোঝো, বোঝার পরে দেখো সব কোশ্চেনের উত্তর তুমি দিতে পারবে। নেক্সট, যেটা প্রথমে বলেছিলাম যে স্পারমাটোজেনেসিস এবং ওজিনেসিসের পার্থক্য, এখানে কোশ্চেন করেছে এনসিআরটি, ক্যান ইউ আইডেন্টিফাই মেজর ডিফারেন্স বিটুইন স্পারমাটোজেনেসিস অ্যান্ড ওজেনেসিস। প্রথমে ক্যারেক্টার লেখো, তারপর স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস। লোকেশন কোথায় হয়, টেস্টিসার, আর এটা ওভারিতে হবে। নাম্বার অফ গ্যামেটস প্রডিউস, কটা হয় বা কতগুলো হয়, এটা তো লাইফ লং প্রোডাকশান, মিলিয়নস হবে। আফটার মানে অ্যাট দ্য অ্যাটেনমেন্ট অফ পিউবার্টিতে আসার সঙ্গে সঙ্গে তার 80 এমনকি 90 ইয়ার্স অবধিও কিন্তু এদের পুরুষদের কিন্তু স্পার্ম প্রোডাকশন হয়। এবার ঘটনা হচ্ছে যে পাকিস্তানের একটা জায়গা আছে, আমি আর বিস্তৃত যাব না, সেখানে মানুষ 120 বছর অবধি বাঁচে নর্মালি, এবং তোমার কেউ কেউ 150 বছরও বাঁচে। কেন বাঁচে, কী বৃত্তান্ত তোমরা দেখে নিও, গুগল সার্চ করে বুঝতে পারবে, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। সেখানে 90 বছরের মেল এবং 70 বছরের ফিমেল ম্যানোপজ হয়ে যাওয়ার কথা, তারাও কিন্তু কী করেছে না, শিশু সন্তানের জন্ম দিয়েছে, এটাও রেকর্ড আছে। সেই জন্য লাইফ লং প্রোডাকশান, আর এটা কি ফিক্সড অ্যামাউন্ট, নিয়ার অ্যাবাউট 400 ম্যাচিওর করে। বাকিরা কোথায় যায়, কীভাবে ডিজেন্ট করে, পরবর্তীতে আমরা পড়ব। গ্যামেট পার জার্মসেল, প্রতিটা জার্মসেল কটা হয় আমরা জানি, 4টে হয় স্পার্ম, এখানে কিন্তু একটিই হবে, ঠিক আছে।
একটি ওগুনিয়া থেকে আমরা একটি কিন্তু ওভাম বা সেকেন্ডারি ওসাইট পাবো। বিগিনিং কখন শুরু হয়? পিউবার্টিতে শুরু হয়, আর এটা ফিটাল ডেভেলপমেন্টে শুরু হয়। টাইমিং অফ গ্যামেট ফর্মেশন কোন সময় হয়? টাইমিং কন্টিনিউয়াস, পিউবার্টি পরে এনি টাইম হতে পারে। আর এটা কি ওয়ান্স এ মান্থ, প্রতি মেনস্ট্রুয়ালে একবার ডান দিকের ওভারি একবার বাঁ দিকের ওভারি এটা করতে পারে। এন্ড হয় প্রসেস কখন শেষ হয়ে যাচ্ছে? এদের ক্ষেত্রে ফার্টিলিটি ইজ লাইফ লং বাট রিডিউস, আস্তে আস্তে কমে আসবে। 50, 60, 70 বছর, 80 বছর থেকে আস্তে আস্তে কমে যাবে। আর এর ফার্টিলিটি স্টপ অ্যাট মেনোপজ। মেনোপজ ইয়ার্স 45 to 50 এর মাঝামাঝি মেনোপজ হয়ে যায়, তখন আর অবশিষ্ট ফলিকল থাকে না, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ক্ষয় হয় না। সেই জন্য কিন্তু ফিমেলদের মধ্যে অনেক বয়স হয়ে গেলে তখন কিন্তু মেনলেস আসে। সেটা হচ্ছে কি এন্ডোক্রিন সিস্টেমের গলত। মেনলি যখন মেনলেস আগে, এটা মনে রাখো, অ্যাড্রিনাল কর্টেক্সটা আরেকবার দেখে নিও। এখানে কিন্তু ওই যে 3টে পার্ট আছে, সেখানে কিন্তু গোনাডের পরিবর্তন হওয়ার কথা বলা আছে। টাইমিং অফ গ্যামেট রিলিজ কখন রিলিজ হয়? এনি টাইম, যে কোনো সময় হতে পারে, কিন্তু এটা হচ্ছে মান্থলি সাইকেল। মেয়োটিক ডিভিশন কখন হবে? মানে মেয়োটিক ডিভিশন কি? আনইন্টারাপ্টেড, বাধাপ্রাপ্ত হয় না, একবার শুরু হলে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। আর অ্যারেস্ট হয় 2 জায়গায়, একটা হচ্ছে অ্যারেস্ট হচ্ছে মেয়োটিক প্রোফেজ 1-এ হয়, আর হচ্ছে মেটাফেজ 2-তে হয়। জার্মলাইন এপিথেলিয়াম কি? এই কথাটাই বলছিলাম, ইনভলভ গ্যামেট ফর্মেশন, কিন্তু এদের জার্মলাইন এপিথেলিয়ামে কিন্তু নট ইনভলভ গ্যামেট ফর্মেশন। আমরা দেখেছি যে জার্মিনাল লেয়ার থেকে কিন্তু স্পার্ম প্রডিউস হয়ে পরপর করে প্রাইমারি সেকেন্ডারি করে, আর এদের ক্ষেত্রে উগোনিয়া থেকে কিন্তু তৈরি হয়েছে। অতএব জার্ম লাইন এপিথেলিয়াম কোনো কার্যকরী নয়। কার ক্ষেত্রে? ফিমেলদের ক্ষেত্রে। এই ডায়াগ্রামটা এনসিইআরটিতে আছে, অতএব পার্থক্যটা বুঝে নাও খুব ভালো করে। যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 4টে স্পার্ম তৈরি হয়েছে, এক্ষেত্রে একটি ওভাম তৈরি হয়েছে, এটা পড়ানো হয়ে গেছে। আর আমি যখন স্পার্মাটোজেনেসিস পড়েছি তখন এই জায়গাটা বুঝিয়ে দিয়েছি। দুটোকে পাশাপাশি রেখে পার্থক্যটা ভালো করে বুঝে নাও, এটাকে ভালো করে দেখো কোথায় কী গণ্ডগোল হচ্ছে। প্রথমে ওই যে জার্ম সেল স্পার্মাটোগোনিয়া, একটার থেকে তৈরি হচ্ছে 4টে, আর এখানে একটি উগোনিয়া জার্ম সেল, সেখান থেকে একটাই তৈরি হচ্ছে। ঠিক আছে। মাইটোসিস ডিফারেন্সিয়েশন কী হচ্ছে? প্রাইমারি ওসাইট তৈরি করে 4টে, হ্যাঁ। তারপরে ফার্স্ট মেয়োটিক ডিভিশন যখনই হয়ে গেল, এই যে একটা হয়ে গেল, এবার এখান থেকে কী করলো? সেকেন্ডারি ওসাইট, প্রত্যেক 2টো হলো সেকেন্ডারি ওসাইট, ঠিক আছে, একটা থেকে 2টো হলো। তারপরে স্পার্টিড, প্রত্যেকটার থেকে 2টো করে 4টে হলো। সেখান থেকে ডিফারেন্সিয়েশন, মানে স্পার্মোর জিনিস আমরা স্পার্মিয়েশন এগুলো আমরা পড়েছি, সব কিছু জানি। এগুলো সব কিন্তু আমার বোঝানো কমপ্লিট। আর এর ক্ষেত্রে কী আছে? এর ক্ষেত্রে পোলার বডি সিস্টেম, যেটা স্পার্মাটোজেনেসিস সৃষ্টি হয় না, স্পার্মাটোজেনেসিসে, এগুলো বুঝতে হবে। এবার আমরা একটু এনসিইআরটির বাইরে গিয়ে কিছু চিজ না বুঝতে, যেটা প্রথমে আলোচনা করেছিলাম, যে কী কী প্রসিডিওরে মানে কোন স্টেপে হয়, সেটা আমরা একটু দেখে নেব। ওজিনেসিস কনসিস্ট অফ 3 phases: মাল্টিপ্লিকেশন, সংখ্যা বৃদ্ধি, গ্রোথ, অ্যান্ড ম্যাচুরেশন ফেজ। মাল্টিপ্লিকেশন ফেজ কাকে বলছি? ইন ফিটাল স্টেজ মিলিয়নস অফ ওগোনিয়া আর ফর্মড। ওগোনিয়া মাল্টিপ্লাই মাইটোটিক্যালি ফ্রম প্রাইমারি ওসাইট। তাহলে এখানে কি করছে না, লাখো তৈরি হয়ে যাচ্ছে। ওকে। গ্রোথ ফেজ, দিস ফেজ হচ্ছে সবচেয়ে লংগেস্ট ফেজ অফ প্রাইমারি ওসাইট। এখানে গ্রোথে কী হচ্ছে না, প্রাইমারি ওসাইটস আর অ্যারেস্টেড ইন ডিপ্লোটিন অফ প্রোফেজ 1 অফ মেয়োসিস 1। এখানে অ্যারেস্টেড হচ্ছে, এটা লাস্ট করবে কতক্ষণ অবধি থাকতে পারে স্টেজে? টিল পিউবার্টি, লাস্ট টিল পিউবার্টি। তাহলে গ্রোথ ফেজটা সবচেয়ে লংগেস্ট ফেজ। আফটার বার্থ কত অবধি থাকবে না, একদম পিউবার্টি অবধি থাকবে। ম্যাচুরেশন ফেজ কি? যে অ্যারেস্টেড হয়েছিল প্রোফেজ 1-এ,
প্রাইমারি ওসাইট কমপ্লিটস মেয়োটিক ওয়ান স্টেজ কোথায় উইদিন টার্সারি ফলিকল, যেটা আমরা এনসিটিতে পড়ে এসেছি। সেকেন্ডারি ওসাইট দ্যাট ইজ এন ইজ প্রডিউস ফ্রম প্রাইমারি ওসাইট। গুড। প্রাইমারি ওসাইট কমপ্লিটস করবে কি মেয়োসিস টু অ্যান্ড প্রডিউস এ লার্জ ওটিড সেল অ্যান্ড এ স্মল পোলাগনি। ঠিক আছে। ওটিড সেল গ্রো ইন্টু ফাংশনাল ওভাম, এই ওটিড সেলটাই ফাংশনাল ওভামে তৈরি করবে। ওভাম ইজ রিলিজড ফ্রম দ্য ওভারি ইন সেকেন্ডারি ওসাইট। কোন স্টেজে ওভামে রিলিজ করছে না সেকেন্ডারি ওসাইট হিসেবে রিলিজ করছে। কোথা থেকে? গ্রাফিয়ান ফলিকল থেকে। তাহলে ফলিকল ছিল হচ্ছে প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টার্সারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল। তার মধ্যে থেকে কী কী পার্থক্য সবগুলো আমরা বুঝে গেছি। আফটার দ্য এন্টারেন্স, ভেরি ইম্পর্টেন্ট লাইন, after the entrance of sperm in the secondary oocyte for fertilization, the maturation of secondary oocyte occurs in fallopian tube. তাহলে যখন সেকেন্ডারি ওসাইটে ফার্টিলাইজেশন হবে তার পরবর্তীতে fallopian tube মেনলি অ্যাম্পুলার রিজিয়নে, তখন কিন্তু ফার্দার তার ম্যাচুরেশন। আর যদি না হয় এই সেকেন্ডারি, যদি ফার্টিলাইজেশন না হয় এই সেকেন্ডারি ওসাইট কিন্তু মিনসের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে। এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, পরবর্তীতে হয়তো আমি নোটে দিতে পারি। দেখো ভ্যাজাইনা, ভেরি ইম্পর্টেন্ট কথা, এই ভ্যাজাইনাতে মোটামুটি তোমার পিএইচ থাকে হচ্ছে 4 to 5 পিএইচ থাকে, তার মানে অ্যাসিডিক। ঠিক আছে, অ্যাসিডিক পিএইচ থাকে। তো অ্যাসিডিক পিএইচ থাকার একটা মূল কারণ হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া, যেটা বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া, যেগুলো উপকারকারী ব্যাকটেরিয়া কিন্তু ওখানে থাকে, এবং যার জন্য কিন্তু ইনফেকশন থেকে তারা ফিমেলদের সেভ করে, ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য ম্যাক্সিমাম ফিমেলদের যে ভ্যাজাইনাল ইনফেকশন হয় তারা না জেনে ইউজ দ্য মার্কেটিং সপ, যেটা বাজারজাত যে সাবান যার পিএইচ অনেক বেশি, 8 to 9 পিএইচ হয়ে যায়, পিএইচ এটা ইউজ করে, এবং ইউজ করার ফলে এই পিএইচ লেভেল যখনই নষ্ট হয়ে যাবে ইন ভ্যাজাইনাল রিজিয়ন, তখন কিন্তু ইনফেকশন হওয়ার ভয় থাকে। সেই জন্য আমি বলবো যে প্রত্যেকটা মেয়ের মেন্সের সময় যদি ওয়াশ করতে হয় বাজারজাত এই সমস্ত সাবান কখনো না, এমনি যা ন্যাপকিন যা ইউজ করা হয় সব ঠিক আছে, কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তাহলে 0 পিএইচ যে সোপ পাওয়া যায় সেটা ইউজ করা সবচেয়ে বেস্ট। তাহলে কিন্তু কখনোই এই পিএইচ, ভ্যাজাইনাল পিএইচের কোনো ডিস্টারবেন্স হবে না। যাই হোক, এবার হচ্ছে ফিমেল ওভামের স্ট্রাকচারটা, এটা আমরা আগেই দেখেছি ওভামটা কীরকম হয়, কোরোনা রেডিয়েটা কেন বলছি আমরা, এর থেকে কী কী হবে পরবর্তীতে সমস্ত কিছু আমরা বুঝবো। মেমব্রেন কোনটা, প্লাজমা মেমব্রেন, এবং তার বাইরে থাকবে। তাহলে ফার্স্ট হচ্ছে কি সাইটোপ্লাজমের মধ্যে ফার্স্ট হচ্ছে প্লাজমা মেমব্রেন 1, তারপরে 2 লেয়ার হচ্ছে জোনা পেলোসিডা, নেক্সট লেয়ার ইজ কোরোনা রেডিয়েটা মেড আপ অফ গ্রানুলোসা সেল। এই যে ফ্লোচার্ট, এই ফ্লোচার্টটা তুমি খুব ভালো করে বুঝে নেবে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে বড় করে দেখবে, ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে এখানে। কারণ আমাদের বেশিরভাগই ফলিকল আর ওসাইটের সম্বন্ধে আমাদের ধারণা আমরা গুলিয়ে ফেলি। যেমন গুলিয়ে ফেলি যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয় তখন যে দুটো সাইকেল হয়, একটা হচ্ছে ওভারিয়ান সাইকেল আর একটা হচ্ছে ইউটেরিয়ান সাইকেল। সেখানে কিন্তু একদম সাইমালটেনিয়াসলি দুটো সাইকেল চলতে থাকে। ওই জায়গায় কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এখানেও সেরকম দুটো জিনিস বললো, মেয়োটিক ইভেন্টস ঘটবে কোথায় না ওসাইটে, আর ফলিকুলার ডেভেলপমেন্ট ঘটবে হচ্ছে যেটা হচ্ছে ওভারিতে। এটা ওভারিতে, কিন্তু এটা মেয়োটিক ডিভিশন, কখনোই কিন্তু ফলিকেলে মেয়োটিক ডিভিশন ঘটবে না। বিফোর বার্থ কী অবস্থা থাকলো, ওগোনিয়া স্টেম সেল, মাইটোসিস সেই ওগোনিয়া গ্রোথ করলো। ঠিক আছে, প্রাইমারি ওসাইট, এই যে প্রাইমারি ওসাইটের বাইরে দেখো প্রাইমারিয়াল ফলিকল, তার মানে এই যে ফলিকল সেল দ্যাট ইজ গ্রানুলোসার সেল কভার করেছে প্রাইমারিয়াল ফলিকল থেকে, প্রাইমারিয়াল ফলিকল থেকে প্রাইমারিয়াল ফলিকল হলো, তারপরে প্রাইমারি ফলিকল, যখন এটা কভার হয়ে গেল প্রাইমারি ফলিকল। চাইল্ডহুডে কী বলছি, ইচ
মান্থ ফ্রম দ্য পিউবার্টি টু ম্যানোপোজ। তাহলে এই ম্যানোপোজ অবধি মানে একদম চাইল্ডহুডে কোনো রকম এটা অ্যাকশন করা ভুল হয়েছে, ইনঅ্যাক্টিভ থাকবে, চাইল্ডহুডে পুরো ইনঅ্যাক্টিভ থাকছে। তার পরবর্তীতে ইচ মান্থ ফ্রম পিউবার্টি ম্যানোপোজ যেটা করছে কি প্রাইমারি উসাইট মায়োসিস 1 যেটা প্রোফেজ 1-এ স্টিক করে গেছে প্রাইমারি ফলিকল। তার পরবর্তীতে গ্রোয়িং ফলিকল তৈরি হবে এবং পরবর্তীতে ফলিকলগুলো দেখো উসাইডগুলো কিন্তু সেই ভেতরে রয়েছে, ঠিক আছে। এই উসাইডটা এর ভেতরেই আছে, কিন্তু এটা বুঝতে হবে প্রাইমারি উসাইড কোথায় আছে, এখানেও আছে, এখানেও আছে। যখনই এটা কমপ্লিট করলো, কমপ্লিট করার পরে এই যে সেকেন্ডারি উসাইড যেই তৈরি হলো সেই সেকেন্ডারি উসাইড কিন্তু এখানে ওভুলেশন হলো এবং এই ওভুলেশনের পরে ফার্টিলাইজেশন। এইখানে একটু ব্যাপার হচ্ছে, এটা বুঝতে হবে যে এই যে ফার্টিলাইজেশনের ব্যাপারটা ডায়াগ্রাম, তো এগুলো তো ডায়াগ্রাম তৈরি করা, এগুলো আর্টিস্ট দিয়ে তৈরি করা, যার জন্য অনেক ভুল জায়গা থাকে। মেইনলি জানবে যে এই যে উটিনের মধ্যে আমরা জানি কি 23 ফিমেল ক্রোমোজোম থাকবে, 23 ফিমেল ক্রোমোজোম থাকলো। এই ফিমেল ক্রোমোজোমগুলো কী করবে, রেপ্লিকেশন করবে এবং সেন্ট্রোজোমগুলো কোথা থেকে আসবে, প্রক্সিমাল সেন্ট্রোজোম যখন এ পাবে তখনই কিন্তু এ বিভক্ত হয়ে কী করবে না, এ দুপাশে যাবে গিয়ে একটা পোলার বডি তৈরি করবে আর বাকিটা উটিট তৈরি করবে, ঠিক আছে। এই উটিটটা তখন হয়ে যাবে প্রোনিউক্লিয়াস। আর এখানে যে তোমার হচ্ছে মেল নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসও 23টা নিয়ে আসবে, তারপরে এদের ফিউশন হবে, সেটা আমরা ফার্টিলাইজেশন পড়বো। তারপরে হয়ে যাবে জাইগোট, এই দুটোর থেকে কিন্তু জাইগোট হবে। সেই জন্য এই যেখানে স্পার্মটা এখানে প্রবেশ করানো হচ্ছে এটা বোঝার জন্য, কিন্তু আলটিমেটলি স্পার্মটা কিন্তু অনেক আগেই প্রবেশ করে চুপচাপ বসে থাকে, ঠিক আছে। যতক্ষণ না তোমার সেল ডিভিশনটা কমপ্লিট করছে, মানে উটিন থেকে একদম সরাসরি তোমার তৈরি করছে, প্রাইমারি কী বলে উটিন তৈরি করছে এবং পোলার বডি তৈরি করছে, ততক্ষণ কিন্তু ফার্টিলাইজেশন হবে না। এই যে এইখানে কিন্তু চিত্রটা একদম কারেক্ট, কারণ এখানে উটিন তৈরি হয়ে গেছে। যা বলছিলাম এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিজাইন করে যাবে, ভালো করে দেখবে পার্থক্যটা। নেক্সট কিছু টার্ম আমাদের দেখতে হবে। ক্যাপাসিটেশন কি, স্পার্ম ক্যাপাসিটেশন মানে সক্রিয় হওয়া, পরিষ্কার কথা সক্রিয় হওয়া। কারণ একটা জিনিস বোঝো যে স্পার্ম তার মাথায় কি নিয়ে আসছে, সে একটা স্পার্মের এই যদি নিউক্লিয়াস হয়, এটা নিউক্লিয়াস, তার মাথায় একটা বোম নিয়ে আসছে, সেটা হচ্ছে কি অ্যাক্রোজোম, যেটা হচ্ছে লাইসোজোম, মেনলি বিগ লাইসোজোম তোমার নিয়ে, আর এখানে হচ্ছে তোমার প্রক্সিমাল সেন্ট্রিওল। এই নিয়েই তো প্রবেশ করবে, বাকি মিডিল পিস আর লেজ বাদ পড়ে যাবে। তো এটা যদি ডিক্যাপাসিটেড না হয় তাহলে এটা যখন তখন কিন্তু একদম পরিষ্কার কর্মহীনতা ভুগে যেতে পারে। সেই জন্য এর বাইরে ডিক্যাপাসিটেড গ্লাইকোপ্রোটিনের লেয়ার করে দেওয়া। এই লেয়ারটা কখন ডিক্যাপাসিটেড হবে, মানে সরে যাবে না, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে যখন তোমার এই স্পার্ম প্রবেশ করবে। কারণ এপিডিডাইমিসে যখনই থাকবে তখন কিন্তু ইনার্ট থাকে, তারপরে কিন্তু বেরিয়ে আসতে পরে সে মোটামুটি ভ্যাজাইনিতে আসার পরে তারপরে সে সচল হয়। একটু বুঝি কি, তারপরে আরও ডিটেলস বলব। এই টার্মটা ইউজ করেছিল 1952-তে কোলিন রাসেল অস্টিন। বেশ, ক্যাপাসিটেশন ইজ দ্য আলটিমেট মানে সেকেন্ড লাস্টের স্টেপ, একদম লাস্টের আগে, ইন দ্য ম্যাচুরেশন অফ ম্যামালিয়ান স্পার্মাটোজোয়া। দ্য লাস্ট স্টেজ কি, যে লাস্ট ইজ ক্যাপাসিটেড মানে সক্রিয় ইন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাক্ট। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাকে ঢোকার আগে অবধি এ কিন্তু নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ স্পার্মাটোজোয়া হিসাবে থাকে। যখন, এবং শুধু তাই নয়, ইনঅ্যাক্টিভ করার জন্য সেমিনাল ভেসিকেল থেকে সেমিনাল যে প্লাজমা নির্গত হয় সেটা কিন্তু এর উপরে কোট করে রেখে থাকে, সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিনের স্তর দিয়ে থাকে। যখনই তোমার ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট মেইনলি তোমার ভ্যাজাইনাতে, তার পরবর্তীতে ফ্যালোপিয়ান টিউবে, এরা কী করে ডিক্যাপাসিটেড হয়, কারণ প্রত্যেকটা একই প্রজাতির স্পার্ম তার ওভামকে চিনে নিতে হবে।
উটের স্পার্ম মানুষের বা মানুষের স্পার্ম কুকুরের এরকম কিন্তু সেই জন্য কোনো ফার্টিলাইজ হয় না। কেন হয় না এটা কিন্তু মূল কারণ বুঝতে হবে। তো যেটা বলছি ম্যামালিয়ান স্পার্মাটোজোয়া ইন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাক অ্যাবিলিটি টু পেনিট্রেট অ্যান্ড ফার্টিলাইজ দ্য এগ, এই যে অ্যাবিলিটি টু পেনিট্রেট দ্য এগ অ্যান্ড ফার্টিলাইজ দ্য এগ, এই যে অ্যাবিলিটি, এই যে সক্রিয়তা আসার জন্য তার আগে তাকে নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে যাতে সে নির্দিষ্ট সময় সক্রিয় হতে পারে। তাকেই বলা হচ্ছে যে ক্যাপাসিটেশন স্পার্ম। এটা ফার্টিলাইজেশনে আমরা এই জায়গায় যদি ভালো করে বুঝতে পারি ফার্টিলাইজেশনটা আমরা খুব ইজি হয়ে যাবে। দ্য স্পার্ম গো থ্রো সাম সর্ট অফ ফিজিওলজিক্যাল প্রসেস, ফিজিওলজিক্যাল চেঞ্জেস হবে, কারণ তার বাইরে চেঞ্জ হবে, এবং ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাকে ইন অর্ডার টু হ্যাভ ক্যাপাসিটি টু পেনিট্রেট দ্য এগ। এই কথা বলছে এই অরিজিনাল মডেল অফ ক্যাপাসিটেশন কী বলছে, এপিডিডাইমিসে আমরা কী করছি না এর প্লাস এর সঙ্গে সেমিনাল প্লাজমা অ্যাড হচ্ছে, যেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন ডিক্যাপাসিটেশন করে দিচ্ছে, বাইরে তাকে প্রোটেকশন লেয়ার করে দিচ্ছে এবং এরকম পুরো কমপ্লিটই করে রাখে। তো এটা যখনই ফিমেল ট্র্যাকে যাচ্ছে তখন কিন্তু সে রিমুভড হচ্ছে। ফিমেল ট্র্যাক বলতে এই যে রিমুভড হয়ে বেরিয়ে যাচ্ছে, তখন সে ক্যাপাসিটেড হচ্ছে, তখন সে ফার্টিলাইজ করা, পেনিট্রেট করা ওভামের মধ্যে, এটা হচ্ছে ক্যাপাসিটেশন। কোশ্চেন কিন্তু এসছে, আবার আসতে পারে, সেই জন্য পড়া। এই ক্যাপাসিটেশনের ব্যাপারটা কি দেখো, একটা হচ্ছে স্পার্ম টেইল চেঞ্জ আফটার ক্যাপাসিটেশন, কি দেখো এই হচ্ছে তার, এটা কিন্তু দুটো নয়, কিন্তু ভালো করে বোঝো, এটা কিন্তু দুটো নয়, তার মানে একটাই এরকম এইটুকু অব্দি রেঞ্জ ছিল, সেটা পরবর্তীতে যখন ক্যাপাসিটি হচ্ছে তখন তার রেঞ্জ বেড়ে যাচ্ছে এতখানি, এবং তোমার সাইক্লিক্যাল এএমপি এবং পাওয়ার আউটপুট বেড়ে যাচ্ছে, যার ফলে সে বেশি সচল হচ্ছে। সেরকম হচ্ছে নো চেঞ্জ ইন স্পার্ম মর্ফোলজি, কোনো স্পার্মের কোনো মর্ফোলজি চেঞ্জ হবে না, মর্টিলিটি কিন্তু চেঞ্জ হবে, হাইপার অ্যাক্টিভেশন হয়ে যাবে। ক্যাপাসিটেশন অফ স্পার্ম কী বলছে, অকার্স ইন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাকেই শুধু ক্যাপাসিটেশন হবে। ক্যাপাসিটেশন ইজ দ্য স্টেপ ইন দ্য ম্যাচুরেশন অফ ম্যামালিয়ান স্পার্মাটোজোয়া অ্যান্ড ইজ রিকোয়ার্ড টু রেন্ডার কম্পিটেন্ট টু ফার্টিলাইজ অ্যান ওসাইট, যে ফার্টিলাইজ করার ওভামকে উপযুক্ত, তাকেই বলবো হচ্ছে ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেটেড স্পার্ম ইজ প্রডিউস বাই দ্য প্রসেস অফ ক্যাপাসিটেশন, তার মানে যে প্রোটিনের লেয়ারটা থাকে তাকে একদম উজ্জ্বল করে ফেলে। এবার এটা লাভটা কি, এইটা লাভটা হচ্ছে আমরা যদি দেখো জোনা পেলুসিডা জেপি, তার বাইরে সেলুলার মানে গ্রানুলোসার সেল। এবার এইটা হচ্ছে সেল মেমব্রেন লেয়ার, তার মানে এটা হচ্ছে এগের ভেতরের দিকে এখানে কোথাও এগুলো আছে। এবার ঘটনা হচ্ছে স্পার্ম কী করছে, যে অ্যাক্টিভেটেড হয়েছে, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে কিন্তু অ্যাক্টিভেট হয়েছে, ফ্লাজেলাম, নিউক্লিয়াস এবং অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম মেইনলি হচ্ছে হাইলোনিক অ্যাসিড থাকে, এগুলো পরে ফার্টিলাইজেশনে এরা কী করছে, এই গ্রানুলোসার সেল লেয়ারকে গলিয়ে দিয়ে অ্যাক্রোজোমটাকে একদম পাস করিয়ে দিচ্ছে, অ্যাক্রোজোমাল রিয়াকশান, এটাও পড়বো আমরা। অ্যাক্রোজোমাল রিয়াকশানটা কী করছে, জোনা পেলুসিডাকে পাস করে দিচ্ছে, পাস করে দিয়ে এর পরবর্তীতে কী বলছে, যে স্পার্ম লাইসিস হোল ইন জোনা পেলুসিডাকে একদম করছে এবং স্পার্ম অ্যান্ড এগ মেমব্রেন ফিউজ করে একে ভিতরে প্রবেশ করাবে কে, নিউক্লিয়াস, স্পার্ম নিউক্লিয়াস অ্যান্ড সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল এই কাজ করবে কি না, যেটা মেটাফেজ 2-তে আটকে আছে, মেটাফেজ 2-তে আটকে আছে যে ওভাম মেনলি সেকেন্ডারি ওসাইট, তাকে এবার মেটাফেজ 2 থেকে টোটালটা একদম তৈরি করে দেবে কি, মানে কমপ্লিট করে একটি বড় উটির তৈরি করবে আর একটি পোলার বডি করবে। পোলার বডিগুলো এখন সাইডে পড়ে থাকে, সাইডে পরবর্তী নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এই উটির যখন হয়ে গেল, এই উটিরটা তখন ফিমেল নিউক্লিয়াস আর মেল নিউক্লিয়াস এর মধ্যে এইবার যখনই এর মধ্যে প্রবেশ করে দেখবে যে আরে কোনো নিউক্লিয়াস তো নেই, তখন তো নিউক্লিয়াস নেই কেন, তোমার সেন্ট্রিওল নেই, তখন সেন্ট্রিওলে গিয়ে ওকে দান করে দিয়েছে। এবং এই ঘটনাগুলো কোথায় হচ্ছে, তখন কিন্তু এর ক্রোমোজোমের সঙ্গে পেয়ার করবে কি, একটা প্যারেন্টাল ক্রোমোজোম, একটা ম্যাটারনাল ক্রোমোজোম, একটা প্যাটার্নাল ক্রোমোজোম পরপর সাজিয়ে যাবে, এরকম পরপর সাজিয়ে যাবে,
সাজিয়ে গিয়ে ডিপ্লয়েড তৈরি হবে। ডিপ্লয়েড তার আগে কিন্তু এরা কিন্তু রেপ্লিকেশনের মাধ্যমে সংখ্যা বাড়িয়ে নেবে, ডিএনএর সংখ্যা ভালো বুঝে নেবে। তো বাড়িয়ে নিয়ে তার পরবর্তীতে এরা জাইগোট তৈরি করবে, জাইগোট তৈরি করার পরে তারপর তাদের ডিভিশন হবে, সেটাকে আমরা ক্লিভেজ বলবো। কেন মাইটোটিক বলি না মাইটোটিক সেল ডিভিশন, মাইটোটিক সেল ডিভিশন কিন্তু ক্লিভেজ বলি, কী কারণ সেটাও আমরা পরে ভালো করে বুঝে নেব। নেক্সট দিন আমরা পড়ব তোমার হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। তো মেনস্ট্রুয়াল সাইকেল কীভাবে পড়ব এগুলো আমি আজকে আর ডিটেলসে আলোচনা করব না। তো আজকে এখানে শেষ করব। ভালো করে পড়ো, বোঝার চেষ্টা করো যে কোথায় কোথায় তোমার আটকাচ্ছে, তারপর কোশ্চেন করো আমাকে। যদি না বুঝে থাকো কোশ্চেন করো, প্রত্যেকটা কোশ্চেন উত্তর পেয়ে যাবে। এবং প্রত্যেকটা যদি বোঝো, না বুঝে এগোবে না। কষ্ট করো, চেষ্টা করো, নিশ্চয়ই সাফল্য আসবে। যে কষ্ট করবে তার সাফল্য আসতে বাধ্য, যে কষ্ট করবে না তার সাফল্য আসবে না। তাহলে আজকে এখানেই শেষ করব।